এই জায়গাতে বলছিস যে অসুবিধা হচ্ছে নাকি এই এই ছেদে এই ক্লাসটা করানো হয়েছে তো? দেখ, প্রথম কথা একটা কথা বলি তোদেরকে। তোরা যে বই নে না কেন, মিহির চৌধুরী কামিলার বই নিয়েছিস তো? এনার বই নিয়েছিস তো তোরা? তোরা লক্ষ্য করে দেখবি একদম শেষের দিকটাতে, হ্যাঁ, লক্ষ্য করে দেখবি যে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে বা বিভিন্ন কলেজে যে সকল প্রশ্নগুলো ছন্দ থেকে এসেছিল, হুম, সেগুলো কিন্তু দেওয়া আছে, এবং কেমন প্রশ্ন আসছে সেগুলো কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা যখন পরীক্ষাতে মোকাবিলা করতে যাব, তখন আমাদেরকে কিন্তু ছেদ নির্ণয় করতে দেবে না। মেন কথা হচ্ছে কি বলতো, তোরা এই যে ছেদ যেটুকুনি, তোদেরকে আমি বোঝানোর জন্য জাস্ট একটা কনসেপ্ট বলেছিলাম, ছেদ আর জ্যোতির মধ্যে। জ্যোতির ক্লাস আজকে হবে, এই জ্যোতিটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ছন্দের ক্ষেত্রে। আর জ্যোতি আমরা ৫ রকমের জ্যোতি জানবো, কিন্তু ৫ রকমের জ্যোতি যে ইম্পর্ট্যান্ট সেটা না। আমরা শুধু ৫ রকমের জ্যোতি জেনে রাখবো, কিন্তু আমাদের কাজ হবে দুটো জ্যোতিকে নিয়ে, ঠিক আছে? একটা জ্যোতি হবে পূর্ণ জ্যোতিকে নিয়ে কাজ হবে, আর একটা জ্যোতি হবে হ্রস্ব জ্যোতি বা লঘু জ্যোতিকে নিয়ে কাজ হবে। এই দুটো কনসেপ্ট যদি ঢুকিয়ে নিতে পারিস, তাহলেই ছন্দ হয়ে যাবে। আর বাকি যে তিনটে পড়ে থাকছে, ওগুলো জাস্ট তোরা জেনে রাখ যে এই রকম বিষয়খানা, বুঝতে পারছিস? পরীক্ষাতে যদি মনে কর, যদি দেওয়া হলো যে জ্যোতি কাকে বলে, জ্যোতি কয় প্রকার ও কি কি, একটা উদাহরণের সাহায্যে তুমি বিষয়টা বুঝিয়ে দাও, তখন তোদেরকে একটা উদাহরণ নিতে হবে। দেখবি দেওয়া আছে স্পষ্টভাবে, যে কোনো একটা সহজ সরল উদাহরণ নিলি এবং ৫ রকম জ্যোতির চিহ্ন যোগে তোকে সেটা দেখিয়ে দিতে হবে। ওই একটা কনসেপ্ট ওইখানেই, প্রশ্ন যদি আসে ওখান থেকে, বুঝতে পেরেছিস? এখান থেকে আমি এখনই বলে রাখছি, যে প্রশ্নটা ইম্পর্ট্যান্ট হয় সব থেকে বেশি, সেটা হচ্ছে ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য। বুঝতে পারছিস জায়গাটা? এখন দেখ, তোদেরকে আগের ক্লাসে আমি যখন ছেদ পড়িয়েছিলাম, তখন আমি তোদেরকে কি বলেছিলাম, ছেদ কাকে বলে। প্রথম কনসেপ্ট হচ্ছে ছেদ এবং জ্যোতি দুটোই হচ্ছে উচ্চারণের কি, বল বাবা। বিরাম, বিরাম চিহ্ন কেন বলছিস? বেশি কেন বলতে যাচ্ছিস? হালকা করে বল না। বিরাম বিরতি বা বিরাম চিহ্ন বলবি না। বিরতি বা বিরাম বা থামা, তাই তো? থামা, ওকে। বিরতি, বিরাম, সবগুলোই কি রে? সবগুলোই মানেই তো স্টপ হওয়া, হ্যাঁ কি না? তিনটে মানেই তো স্টপ হওয়া। তাহলে ফার্স্ট কনসেপ্ট এটা ঢোকা, যে আমরা আজকে ছন্দের উপকরণ হিসেবে যে জায়গাটা পড়ছি বা যে জায়গাটা জানার চেষ্টা করছি, সেটা হচ্ছে ছেদ ও জ্যোতি। এখন এই দুটোর মধ্যে একটা কনসেপ্ট নিয়ে আয়, যে এই দুটোর মধ্যে কমন কোন জিনিসটা আছে। কমন আছে একটাই বিষয়, যে ছেদ হচ্ছে উচ্চারণের বিরতি এবং জ্যোতিও হচ্ছে উচ্চারণের বিরতি। অর্থাৎ আমাদেরকে কোনো বাক্য বা কোনো কবিতা বা কোনো পদ্য বা কোনো গদ্য পড়ার সময় আমাদের এই যে জীব, যে সাময়িক বিরতিটা নেই, সেই বিরতিটাই হচ্ছে ছেদ এবং জ্যোতি, কারণ দুটোই হচ্ছে কি বিরতি। এখন তোদেরকে জানতে হবে যে বিরতিটা কিসের বিরতি। তাহলে ছেদ কিসের জন্য দাঁড়ায়? ছেদটা আমরা কিসের জন্য নিই? কিসের বিরতির জন্য? অর্থের বিরতির জন্য। এইটুকু তো মাথায় ঢুকেছে, তাই না? এইটুকু তো মাথায় ঢুকেছে যে ছেদ, এইটুকু মাথায় ঢুকেছে যে ছেদ তখনই হয়, ছেদ সবসময় অর্থের জন্য বিরাম নেই। আমরা যখন কোনো একটা বাক্য, মনে রাখবি ছেদ সবসময় কি বলতো, এই গদ্যে হয়, হ্যাঁ, পদ্যে হয় না। তোরা গদ্য সাহিত্যের ইতিহাস পড়ে এসেছিস, থার্ড সেমিস্টারে পড়েছিস তো? ছেদ সবসময় অর্থের জায়গাতে দাঁড়ায়। এ কিন্তু কোনো রকম ছন্দ দেখবে না, ও শুধুমাত্র অর্থটা দেখবে, যে আমি যেখানে দাঁড়ালাম অত দূর পর্যন্ত একটা অর্থ প্রকাশ করছে তো।
যদি অর্থ প্রকাশ করে তাহলে আমার ছেদ ঠিক আছে। যদি অর্থ প্রকাশ করছে না, যদি কোথাও না কোথাও মনে হচ্ছে না কোথাও একটা খাপছাড়া ভাব আছে, নিজেরাই বুঝতে পেরে যাবে, তাহলে ভাববে ওই ছেদটা ঠিকঠাকভাবে পড়ছে না। যদি ছেদ আমরা ঠিকঠাকভাবে না দিতে পারি, তাহলে অর্থের কিন্তু চেঞ্জ হয়ে যায়। আগের একটা এক্সাম্পল তোদেরকে দিয়েছিলাম তো, এই জায়গাতে যে নিমন্ত্রণের যে জায়গাটা আছে দেখ, এখানে এই যে নায়ের যে কনসেপ্টটা, এই নাটাকে যদি আমরা একটু এদিক ওদিক ছেদটা দিয়ে দিই, তাহলেই কিন্তু এর অর্থটা সম্পূর্ণভাবে বদলে যাবে। যে তুমি যদি, তোমাকে আমি নিমন্ত্রণ করছি, তুমি যদি বিয়ে বাড়িতে না আসো তাহলে আমি দুঃখ পাবো, ঠিক আছে। পুরো নাটাকে যদি চেঞ্জ করে দিস একটু অন্যদিকে, তুমি যদি এসো, না এলে আমি দুঃখ পাবো। এই যে নিমন্ত্রণে তোমাকে আসতে হবে, আসতে হবে না, এলে দুঃখ পাবো। দেখ এই নাটা, এই নায়ের এদিক ওদিক হওয়ার কারণে কিন্তু আমাদের যে জায়গাটা সেটা কিন্তু বদলে গেল, অর্থটাই বদলে গেল। এটাকে নিয়ে যে বেশি মাথা ঘামাবি সেটা কিন্তু নয়। শুধু এই জায়গাটা তোদেরকে মনে রাখতে হবে যে ছেদ জিনিসটা কি, এবং ছেদ, এই ছেদের ফলে যে বিরতিটা আমরা নিচ্ছি সেই বিরতিটা কিসের সাপেক্ষে, সেটা কিসের সাপেক্ষে, অর্থের সাপেক্ষে। সেই জন্য আমরা ছেদকে কি বলে থাকি, অর্থ সাপেক্ষ বিরাম, তাই তো। অর্থজ্যোতি বলি বা অর্থ সাপেক্ষ বিরাম বলি বা ভাবজ্যোতি বলি, তাই তো। আমরা তিনটে বলি কিন্তু একে। ছেদকে আমরা কি কি বলতে পারি, আমরা বলতে পারি অর্থ সাপেক্ষক বিরাম, নেক্সট আমরা বলতে পারি একে অর্থজ্যোতি, নেক্সট আমরা একে বলতে পারি ভাবজ্যোতি, ঠিক আছে। এইটুকুনি যদি জায়গা মনে রাখতে পারিস তাহলেই হলো। আর এই যে চিহ্নের বাবা যে জায়গাটা, এটাকে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে। ছেদ কয় প্রকার ও কি কি, ছেদ তো 3 প্রকার, যদিও ওইখানে আমরা যাব আলটিমেটলি তিনটে জায়গায় আমরা দেখব, তো এক্সট্রা দুটো আমরা জেনে রাখবো। এখানে এক রকমের চিহ্ন হবে, সেখানে আর এক রকমের চিহ্ন হবে, কিন্তু লক্ষ্য করে দেখ তিনটে জায়গায় কিন্তু এক এক। এখানে ছেদের ক্ষেত্রে হবে পূর্ণচ্ছেদ, অর্ধচ্ছেদ বা মধ্যচ্ছেদ, আর একটা কি রে, হ্রস্বচ্ছেদ বা লঘুচ্ছেদ, তাই তো। এখন মধ্যচ্ছেদটা তো সবসময় মনে রাখবি একটা ছেদের ক্ষেত্রে গণিত চিহ্ন, ওকে। এইটা তো বুঝতে পেরেছিস এটা। এরপরে পূর্ণচ্ছেদের আমরা দুটা স্টার নেব সেখানে ছন্দের ক্ষেত্রে, আর হ্রস্বতে একটা স্টার নেব, এই তো খেল খতম ওখানে। ওর অরিজিনাল চিহ্ন আলাদা, ঠিক আছে। ওর অরিজিনাল চিহ্ন হচ্ছে পূর্ণচ্ছেদে একটা দাঁড়ি, মধ্যচ্ছেদে কি একটা সেমিকোলন, আর লঘুচ্ছেদে হচ্ছে একটা কমা। এইগুলো যে বেশি মাথা ঘামাতে হবে সেটা কিন্তু নয়, তোরা এটাকে বেশি মাথা ঘামিয়ে ফেলছিস, এই জায়গাতে কিন্তু বেশি মাথা ঘামানো চলবে না, বুঝতে পারছিস। শুধু এইটুকুনি জেনে রাখতে হবে, ছেদের যে বিরতিটা সেটা হচ্ছে অর্থ সাপেক্ষ বিরাম, অর্থের জন্য বিরাম। সে অর্থ, শুধুমাত্র অর্থ দেখবে, সে কখনো কিন্তু ছন্দের গতিটা দেখবে না। বুঝতে পারছিস জায়গাটা কি বললাম আমি, এইটুকুনি মনে রাখতে পারলেই হয়ে যাবে, বুঝতে পেরেছিস। শুধু এইটুকুনি মনে রাখ, বুঝতে পেরেছিস। আর এইটা একটু মনে রাখবি যে একটা হচ্ছে কমা, সেটা হচ্ছে কার, হ্রস্বচ্ছেদের জন্য, যেটা ছন্দের জন্য আমরা একটা স্টার নিই, পূর্ণচ্ছেদে আমরা দুটো স্টার নিই, সেটা একটা দাঁড়ি, এবং কি সেমিকোলনটা হচ্ছে মধ্যচ্ছেদ, যেখানে আমরা একটা গণিত চিহ্ন নিই। জাস্ট এইটুকু। তোদের যদি এটা খুব কষ্ট হচ্ছে মনে রাখতে, তাহলে তোরা এরকম কর না, একটা ছক করে নিবি, একটা নর্মাল ছক করে নিবি, উপরে ছেদ দিলিস এইরকম ভাবে, ওকে। তারপরে জাস্ট এখানে আহ, এরকম ভাবে একটা ছক করলি, আর এখানটাতে জাস্ট একটা ছন্দ লিখে দিলি, আর কিচ্ছু লেখার দরকার নেই, হয়েছে। এখানে তুই আহ, প্রথমে কমা দিলি, কমা দিয়ে এখানে একটা স্টার দিয়ে দিলি, ঠিক আছে। এটা ছন্দের জন্য, এখানে ব্র্যাকেটে তুই লিখে দিলি হ্রস্বচ্ছেদ, ঠিক আছে। একটা সেমিকোলন দিয়ে দিলি, এখানে লিখে দিলি কি মধ্যচ্ছেদ, এর অরিজিনাল যে মাত্রাটা, যে চিহ্নটা। আর এখানে তুই দিয়ে দিলি একটা গণিত চিহ্ন, আর এইখানে তুই দিয়ে দিবি কি একটা দাঁড়ি দিয়ে দিলি, আর এইখানে দিয়ে দিলি দুটো স্টার, এই তো হয়ে গেল। এইটা সকাল সকাল একবার প্রতিদিন তাকাবি, নিজের মতো করে দেওয়ালে চিটিয়ে নিবি, তাহলে দেখবি তোর মাথাতে ঢুকে যাবে বিষয়, বুঝতে পেরেছিস জায়গাটা। জাস্ট এইটুকুনি মনে রাখ, ছেদ থেকে ওর ঊর্ধ্বে তোদেরকে যাওয়ার কোনো দরকার নেই, বুঝলি কি রে, জাস্ট এইটুকু। আর
আদারওয়াইজ ইয়ে থেকে কোনো ইয়ে নেই, কিন্তু আসল কনসেপ্ট হচ্ছে জ্যোতি। ঠিক আছে, আমাদেরকে জ্যোতি সম্পর্কে জানতে হবে। এই জ্যোতির জন্যই ছন্দ। ছন্দ কি করে? কানে কি করে? কানে কি করে? শ্রুতি মধুর। আর হৃদয়ে কি করে? মনে কি করে? মনের মধ্যে রসের সঞ্চার করে। তো এই জ্যোতিই কিন্তু সেই কাজটা করে। বুঝতে পেরেছি? এই জন্য একে ছন্দ জ্যোতি। জ্যোতির অপর নাম হচ্ছে ছন্দ জ্যোতি। আর এই জ্যোতিকে আমরা বলি কি বলতো? অর্থ নিরপেক্ষ বিরাম। মানে এ কিন্তু অর্থের ধার ধারবে না। বুঝতে পেরেছিস? ডোন্ট কেয়ার ফর দ্যাট, মাই লাইফ মাই রুল। একটা স্ট্যাটাস আছে না এরকম, মাই লাইফ মাই রুল। তো জ্যোতি হচ্ছে সেই অ্যাটিটিউডের দলের মধ্যে একজন। এ কিন্তু কোনো রকম অর্থও দেখবে না, কিচ্ছু দেখবে না। এ শুধুমাত্র নিজের ছন্দে বয়ে যাবে। যদি সেই ওই নিজের ছন্দে সে যাই বলেই আমরা যখন কোনো একটা ছন্দ পড়ি বা কোনো একটা কবিতা পড়ি, তখন আমাদের কানের মধ্যে সেটা শ্রুতিমধুর হয় এবং মনের মধ্যে রসের সঞ্চার ঘটে। তো সবসময় মনে রাখবি, এই যে জ্যোতি, ফার্স্ট কনসেপ্ট হবে এই জ্যোতি অর্থ সাপেক্ষ চলে না। এটা সবসময় মনে রাখবে। ছেদ অর্থ সাপেক্ষে চলে, ছেদ সবসময় অর্থের জন্য দাঁড়ায়, অর্থের জন্য বিরাম নেই। কিন্তু জ্যোতি কখনো অর্থের জন্য দাঁড়ায় না। এইটুকু, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবার? এটা বোঝা গেছে তো? তাহলে মনে কর একটা পার্থক্য কত হয়ে গেল। জ্যোতি, ছেদ এবং জ্যোতির মধ্যে একটা পার্থক্য কত হলো? ছেদ অর্থ সাপেক্ষ বিরাম, জ্যোতি অর্থ নিরপেক্ষ বিরাম। এ অর্থের ধার ধারে না জ্যোতি, আর ছেদ সবসময় অর্থকে প্রাধান্য দেয়। ক্লিয়ার জায়গাটা? ক্লিয়ার? এরপরে মনে রাখ দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে যে জ্যোতি সবসময় একটা মাপ নিয়ে চলে। এ কিন্তু একটা মাপ নিয়ে চলে, এইটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখবে। আর এই মাপটা যখনই তুই বার করতে পারবি, তখনই তোর সাথে ছন্দ নাচানাচি করবে। তাকে এই মাপটা ধরতে হবে যে আমি কোন জায়গাটাতে দাঁড়াচ্ছি। এখানে কিন্তু অর্থের জন্য আমরা দাঁড়াবো না, ছন্দটাকে ঠিকঠাক ভাবে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে আমি এমন এমন জায়গায় দাঁড়াবো যাতে করে আমার কানে শ্রুতিমধুর হবে এবং মনে রসের সঞ্চার ঘটাবে। এই কনসেপ্টটা ভালো করে ঢুকিয়ে রাখ যে জ্যোতি যখন দাঁড়াবে তখন সে কিন্তু একটা নির্দিষ্ট মাপ নিয়ে দাঁড়াবে। আর এই মাপটাই আমাদেরকে জানতে হবে, সেটাই জ্যোতির কাজ। এই মাপটা যে আমাদেরকে দেই, সেটা হচ্ছে এই জ্যোতি। এই যে সেদিন একটা এক্সাম্পল দিলাম, যে মনে কর তোদেরকে একটা বাঁশ দিয়ে দিলাম, একটা বাঁশের মধ্যে গিরে থাকে তো, থাকে থাকে হবে, গিরে থাকে, তোরা দেখেছিস নিশ্চয়ই। এরপরে তোদেরকে যদি আমি বলি 1 ফুট করে কাট, তোরা কিন্তু 1 ফুট করেই কিন্তু কাটবি। একটা মাপ দিলাম তোকে আমি, 1 ফুট করেই কিন্তু তোরা কাটবি। ঠিক আছে? এই যে 1 ফুট করে কাটছিস, এর মধ্যে এই জ্যোতি সবসময় মনে রাখবি যে মনে কর এই যে থামা, এর মাঝেও কিন্তু কেটে যেতে পারে, থোয়া আকারের মাঝেও কিন্তু এখানে জ্যোতি পড়ে যেতে পারে। তখন কিন্তু এই যে তোরা বলবি যে দাদা এখানে এই যে থা আর ওইদিকে মা পড়ে অর্থ প্রকাশ করছে না, না ও অর্থের ধার ধারে না, ও দেখবে না। ও কিন্তু ঠিক জায়গাতে নিজের ফুটটাকে ঠিক জায়গাতে সে কিন্তু সেট 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 করে নিয়ে নেবে। একটা উদাহরণ তোরা নিজেরা বলতে পারবি? আগের জায়গাতে ছিল বালুর চরে হাতে বেতের চুপড়ি, ক্ষেতের মধ্যে ঢুকে কালু মূলো নিল উপড়ি। দেখ এখানে কিন্তু সেট সেট যাচ্ছে। বালুর চরে আলু হাঁটা, হাতে বেতের চুপড়ি, ক্ষেতের মধ্যে ঢুকে কালু মূলো নিল উপড়ি। দেখ তোরা নিজেরা সেটটা বুঝতে পারছিস কোথায় কোথায় পড়ছে? বুঝতে পারছিস কোথায় কোথায় পড়ছে? এইটুকু আন্দাজ করতে পারছিস যে কোন কোন জায়গাতে পড়ছে? নিজেরা দেখ, নিজেরা বল, ফুল স্পিডে বললে হবে না। বালুর চরে একটা পড়েছে একটা, আলু হাঁটা একটা পড়েছে, হাতে বেতের একটা পড়েছে, চুপড়ি। এই যে চুপড়ি যেটা আছে দেখ, সেটা কিন্তু কি হলো বলতো? খণ্ডভাবে পড়ে গেল। আমি তোদেরকে বলেছিলাম
যে তোদেরকে যদি আমি 1 ফুট করে কাটতে দিই তাহলে সেটা কিন্তু গিরেতেও পড়তে পারে, আবার গিরে ওপারেও পড়তে পারে, এবং শেষে 1 ফুটের থেকে কমও থাকতে পারে। 1 ফুটের থেকে যদি বেশি থাকে তাহলে আমরা আবার 1 ফুট কাটবো, হ্যাঁ কি না? এরপরে মনে কর 1 ফুটের থেকে যদি কম থাকে তাহলে সেটা তো টুকরো হয়ে পড়ে থাকলো না, সেটা তো টুকরো হয়ে পড়ে থাকলো, তার আলাদা একটা মাপ হবে। কিন্তু এই যে বাকি যে 1 ফুট করে কাটলাম, এই যে 1 ফুট, দেখ 1 ফুট করে বলছি, দেখ মাপটা কিন্তু সমান আছে তো, সেটে সেটে যাচ্ছে তো, সেটে সেটে যাচ্ছে তো, এই সেটটাকে আমাদেরকে ধরতে হবে। আর এই সেটটার জন্যই ছন্দ সবসময় কি হয়, ওই কবিতাটা কি হয়, ওই পদ্যটা কি হয়, আমাদের কানের মধ্যে কি শ্রুতিমধুর করে এবং মনের মধ্যে রসের সঞ্চার। জাস্ট এটা নর্মাল বললাম তোদেরকে, ঠিক আছে? বুঝতে পারবি ধীরে ধীরে, চাপ নিস না। দেখ এই যে জ্যোতি, এই জ্যোতিই হচ্ছে ছন্দের মেন জিনিস। দেখ মেন বিষয় হচ্ছে জ্যোতি। এই জ্যোতিটাকে কিন্তু আমাদের খুব ভালো করে মানে বুঝতে হবে, ধীরে ধীরে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, অসুবিধে হলে জানাবে। এই জ্যোতি সবসময় ছন্দের খাতিরে দাঁড়ায়। দেখ ছন্দের খাতিরে যে থামা তাকেই বলা হয় জ্যোতি বা ছন্দ জ্যোতি। আর যেহেতু এই জ্যোতি ছন্দের জন্য দাঁড়ায়, স্টপ হয়, বিরতি নেই, সেই জন্য একে ছন্দ জ্যোতি বলা হয়। পরীক্ষাতে যদি প্রশ্ন হয় ছন্দ জ্যোতি কাকে বলে, তাহলে ভাববি জ্যোতি ব্যাপারটাকেই বলানো মানে বোঝানো হচ্ছে, তখন জ্যোতি কাকে বলে সেটাই কিন্তু তোদেরকে লিখতে হবে। বোঝা গেছে? ওকে, দেখ এই জায়গাতে স্পষ্ট লেখা আছে, তোরা এগুলো একটু পড়ে নিবি, এগুলো আমার পড়ানোর কোনো দরকার নাই। যে ছেদ বাক্যের অর্থকে স্পষ্ট করার জন্য থামা হয়, জ্যোতিকে কেবলমাত্র ছন্দের প্রয়োজনে থামা হয়। এইটুকু তো বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়ে গেছে তোদের? ব্যাস, এইটুকুনি ক্লিয়ার থাকলেই যথেষ্ট। ওকে, এরপরে দেখ আমরা জ্যোতির সংজ্ঞাতে ঢুকছি। এরপরে ধীরে ধীরে আমাদের পুরো জায়গাটা আসবে। ওটা জাস্ট নর্মাল একটা এক্সাম্পল দিলাম তোদেরকে। কোনো বাক্য বা কোনো পদ্য আমরা যখন পড়ব, ঠিক আছে, সেটা পড়ার সময় শ্বাস গ্রহণের জন্য সুপরিকল্পিত কালান্তরে যে উচ্চারণের, এইটা হচ্ছে ম্যান, বিরতির প্রয়োজন হয়, তাকে জ্যোতি বা ছন্দজ্যোতি বলা হয়। মানে আমরা কোনো একটা বাক্য বা কোনো একটা পদ্য বা কোনো একটা কবিতা যখন পাঠ করব, তখন শ্বাস গ্রহণের জন্য আমরা যে থামছি, যে বিরতিটা নিচ্ছি, সেটাও কেমনভাবে সুপরিকল্পিত কালান্তরে, তখন সেটাকে জ্যোতি আমরা বলছি। আর এই জ্যোতির ফলে, এই থামার ফলেই আমরা যেটা পড়ছি, যে কবিতাটা পাঠ করছি, সেটা আমাদের কানের মধ্যে কি হয়, শ্রুতিমধুর হয় এবং মনের মধ্যে রসের সঞ্চার ঘটে। জাস্ট এটা একটু তোদেরকে মুখস্থ করতে হবে, এই সংজ্ঞাটা, যে কোনো বাক্য বা কোনো কবিতা পাঠ করার সময় শ্বাস গ্রহণের জন্য সুপরিকল্পিত কালান্তরে যে উচ্চারণের বিরতির প্রয়োজন হয়, তাকেই আমরা জ্যোতি বা ছন্দজ্যোতি বলে থাকি। এই ছন্দজ্যোতি বা জ্যোতি সবসময় ছন্দের খাতিরে পড়ে এবং সেটে সেটে পড়ে। ওই যে একটা মাপ নিয়ে পড়ে, সেই মাপটাকেই আমাদেরকে ধরতে হবে। সব থেকে বেশি যে মাপটা নেই, সব থেকে বেশি মাপ, সব থেকে বেশিক্ষণ আমরা যেটা দাঁড়াই, সেটা হচ্ছে পূর্ণজ্যোতি। পূর্ণজ্যোতির থেকে একটু কম যেটা দাঁড়াই, ঠিক আছে, বুঝতে পারছিস তো? মাপ দেখ, সব থেকে বেশি মাপ নিয়ে যে দাঁড়াই সেটা হচ্ছে পূর্ণজ্যোতি। ওর থেকে একটু কম মাপ যে নেই সেটা হচ্ছে অর্ধজ্যোতি। ওর থেকে একটু কম মাপ যে নেই সেটা হচ্ছে কি হ্রস্বজ্যোতি বা লঘুজ্যোতি বা পর্বজ্যোতি। এই পর্বজ্যোতি বা এই যে লঘুজ্যোতি, এটা ম্যান, এটাই আমাদেরকে ধরতে হবে। ওর থেকে এই যে পর্বজ্যোতি বা এই যে হ্রস্বজ্যোতি বা এই যে লঘুজ্যোতির থেকে কম যে নেই সেটা হচ্ছে উপজ্যোতি। উপজ্যোতির থেকে কম যে নেই, কম মাপ যে নেই, সেটা হচ্ছে অনুজ্যোতি। এই 5টি বিষয় আমাদেরকে মনে রাখতে। তাহলে দেখ তোরা এই সংজ্ঞাটা তোদেরকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। কোনো বাক্য বা কোনো কবিতা পাঠ করার সময় সুপরিকল্পিত কালান্তরে আমরা যে উচ্চারণের বিরতি, অত কিছু দরকার নেই, জাস্ট নর্মাল এটাও যদি মনে রাখিস তাও এনাফ, যে কোনো বাক্য বা কোনো কবিতা পড়ার সময় আমরা সুপরিকল্পিতভাবে যখন যেটুকুনি উচ্চারণের বিরতির প্রয়োজন হয়, সেটাকেই জ্যোতি বা ছন্দজ্যোতি বলা হয়। তবে এই পুরোটা যদি একটু মনে রেখে লিখতে পারিস তাহলে বেস্ট হয়, ঠিক আছে? এটা তো বুঝতে পারছিস যে আমরা যখন কোনো একটা কবিতা পড়ব, সেই কবিতা পড়ার সময় শ্বাস গ্রহণের জন্য আমরা যে যে জায়গাগুলোতে আমাদের বিরতি প্রয়োজন হবে, সেই সেই জায়গাগুলোই কিন্তু এক একটা জ্যোতি। তার আলাদা আলাদা নাম থাকবে, যে যে যেরকম ভাবে মাপ নেবে
যে যেরকমভাবে মাপ নিয়ে দাঁড়াবে তার নাম সেই অনুসারে হবে। যদি সম্পূর্ণভাবে দাঁড়িয়ে যায় পূর্ণজ্যোতি, ওর থেকে কম যদি একটু নেই অর্ধজ্যোতি, ওর থেকে কম যদি একটু নেই তাহলে হ্রস্বজ্যোতি, ওর থেকে কম যদি একটু নেই উপজ্যোতি, ওর থেকে কম যদি একটু নেই তাহলে অনুজ্যোতি। বুঝতে পারছিস জায়গাটা আমি কি বলছি? ধরতে পারছিস বিষয়টা, ধরতে পারছিস? এখনো অনেক বাকি আছে। তাহলে তোরা একটু এখনই পড়ে নে এই জায়গাটা কি রয়েছে, একটু পড়ে নে, তাহলে তোরা মনে থাকবে তো। যে পড়, দেখে দেখে পড়। কোনো বাক্য পাঠ করার সময় শ্বাস গ্রহণের জন্য সুপরিকল্পিত কালান্তরে যে উচ্চারণ বিরতির প্রয়োজন হয় তাকে জ্যোতি বা ছন্দজ্যোতি বলে। এটাকে নিয়ে এটাকে নিয়ে প্রশ্ন আসছে তো, যে কালান্তর জিনিসটা কি আসছে, তো বলছিস না কেন? মনে এত ভয় কেন? হুম, এত ভয় কেন? আমি তো বুঝতে পারছি। কালান্তর মানে হচ্ছে কি বলতো, একটা যুগ আর আর একটা যুগ, দুটো জিনিস, দুটো জিনিস। এই যে দেখ, মনে কর আমি একটা দিলাম বাঁশ, এখান থেকে এইখানে যে একটা সেট পড়লো, এবং এইখান থেকে এই যে একটা সেট, এই যে সেটটা আমরা সুপরিকল্পিতভাবে নিচ্ছি, এই জায়গাটা নেওয়ার যে জায়গা, এই জায়গাটা নেওয়ার এই যে সেটটা যেটা নিচ্ছি আমরা পড়তে পড়তে ছন্দের জন্য, ছন্দের খাতিরে, ওই যে গ্যাপটা, ওই গ্যাপটাই হচ্ছে কালান্তর, একটা জায়গা থেকে আরেকটা জায়গা। বুঝতে পারছিস বিষয়টা? ওই গ্যাপটা পরপর একই রকম, সেটা তোদেরকে বুঝতে হবে। সেটা তোরা যখন পড়বি তখন সেট, এই যে এক একটা সেট, একটা সেট তারপরে আর একটা সেট, একই রকম সেটগুলো কিন্তু পাবি। এরকম হবে না প্রথম সেটে 4, তারপরে সেটে 8, তারপরে সেটে 2, তারপরে সেটে 5, এইরকম ভাবে হলে ছন্দ হবে না। সে যদি হয় তাহলে সে 4 যুক্ত 4 যুক্ত, হয়তো শেষে টুকরো 2 থাকলো, তারপরে লাইনও কিন্তু সেম সেট যাবে, 4 যুক্ত 4 যুক্ত শেষে 2 টুকরো। বুঝতে পারছিস আমি কি বলছি? এই যে একটা মাপ, এই যে একটা মাপ, এটাই হচ্ছে জ্যোতি। এই মাপটা কিসের জন্য পেয়েছি? যখন আমরা মাঝে জ্যোতিটা ফেলেছি, তখন সেটা আমরা দেখবো সেটা হ্রস্ব জ্যোতি না দীর্ঘ জ্যোতি, মানে যেটা জ্যোতি বলা হয়, নাকি সেটা লঘু জ্যোতি, নাকি সেটা অনুজ্যোতি, নাকি সেটা উপজ্যোতি। বুঝতে পারছিস জায়গাটা? তো সেটা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো, তো চাপের কিছু নেই। তাহলে কি হলো ব্যাপারটা, যে কোনো বাক্য বা কোনো কবিতা পাঠ করার সময় শ্বাস গ্রহণের জন্য সুপরিকল্পিত কালান্তরে যে উচ্চারণের বিরতির প্রয়োজন ঘটে, সেটাই হচ্ছে আমাদের জ্যোতি বা ছন্দ জ্যোতি। ক্লিয়ার জায়গাটা? এটা একটু মুখস্থ বুঝতে পারছো? ওকে, এবারে দেখ, এখানে জ্যোতির বৈশিষ্ট্য দেওয়া আছে। পরীক্ষাতে প্রশ্ন আসে জ্যোতির বৈশিষ্ট্য কি, তাহলে এই 5টা বা 6টা যেটা আছে লিখে দিলে এনাফ। ঠিক আছে? জ্যোতি হলো ভাবের ঐক্য রক্ষাকারী এক প্রকার বিরতি, মেন কথা হচ্ছে বিরতি। জ্যোতির ফলে পর্ব পরম্পরা রক্ষিত হয়, এই পর্বটাই হচ্ছে ম্যান। আর এই পর্বটা তৈরি হয় হ্রস্ব জ্যোতির জন্য। ঠিক আছে? আর এই হ্রস্ব জ্যোতি যে বুঝতে পারবি, যে পর্ব ধরতে পারবি, তারই কিন্তু ছন্দ হয়ে যাবে। বুঝতে পারছিস জায়গাটা? ছন্দের দোলা সৃষ্টিতে জ্যোতির ভূমিকা গুরুত্বপূর্ণ। অনেক সময় জ্যোতি অর্থবোধকও হতে পারে। দেখ এই জায়গাটাতে একটু ভালো করে লক্ষ্য করে, অনেক সময়ও জ্যোতি অর্থবোধকও হতে পারে। তাহলে অর্থবোধক জ্যোতি বলতে আমরা কাকে বোঝাতে চাইছি রে? কাকে বোঝাতে চাইছি? অর্থবোধক জ্যোতি বলতে অ্যাকচুয়ালি ছেদকে বোঝাতে চাইছি, তাই তো? এরপরে মনে রাখিস, এই যে ভাব জ্যোতি, এই ভাব জ্যোতির মধ্যেই কিন্তু ছেদ পড়ে। পরীক্ষাতে যদি ইনকেসের ব্যাপারে প্রশ্ন দিয়ে দিল ভাব জ্যোতি কয় প্রকার ও কি কি, তখন কি করবি? 3 প্রকার। তখন তোদেরকে ওইটা লিখতে হবে, হ্রস্বচ্ছেদ, মধ্যচ্ছেদ এবং পূর্ণচ্ছেদ। ক্লিয়ার জায়গাটা? জ্যোতির ফলে ধ্বনি প্রবাহের কালগত ও ধ্বনিগত সুষমা দেখা যায়। সুপরিকল্পিত কালান্তরে জ্যোতি না পড়লে তা অসংলগ্ন লাগে। ঠিক আছে? মানে সেটা খাপ ছাড়া লাগবে আর কি, শুনতে ভালো লাগবে না। ঠিক আছে? সব নর্মাল পড়লেই তোরা বুঝতে পারবি। বল, এইটুকুনি বোঝা গেল জায়গাটা? এইটুকুনি বোঝা গেছে? এরপরে জ্যোতির প্রকারভেদ। জ্যোতির প্রকারভেদ প্রকৃতিগত দিক দিয়ে 2 প্রকার, একটা হচ্ছে ভাবজ্যোতি আর একটা হচ্ছে ছন্দজ্যোতি। ভাবজ্যোতি কেন প্রকৃতিগত? কারণ জ্যোতি বিরতির খেলা খেলছি আমরা কিন্তু এখন। ঠিক আছে? তো সেই খেলাতে আমরা 2 রকমের বিরতি পেলাম। ভাবজ্যোতিকে আমরা পেয়েছি ছেদ হিসেবে, ঠিক আছে, এবং অর্থজ্যোতি হিসেবে। সেখানেও আমরা 3টে জায়গা পেলাম, পূর্ণচ্ছেদ, অর্ধচ্ছেদ এবং লঘুচ্ছেদ বা হ্রস্বচ্ছেদ।
ছন্দজ্যোতি মানেই হচ্ছে জ্যোতি। ক্লিয়ার? দেখ, গদ্যের প্রধান অবলম্বন হলো ভাবজ্যোতি। বলেছি তোদেরকে গদ্যের ক্ষেত্রে ভাবজ্যোতি ব্যবহৃত হয়, এবং পদ্যের প্রধান অবলম্বন হলো ছন্দজ্যোতি। বল, এইটুকুনি বোঝা গেল? তাহলে তোদেরকে একটা প্রশ্ন করি, বল গদ্যের প্রধান অবলম্বন হচ্ছে কোনটা? ভাবছো পদ্যের প্রধান অবলম্বন কোনটা? ছন্দজ্যোতি। এইটুকুনি ক্লিয়ার? যদি পরীক্ষাতে প্রকৃতি ভেদে আসে, যদি বলা হয় যে প্রকৃতি ভেদে জ্যোতি কয় প্রকার ও কি কি, তাহলে কি লিখবি? এটা কিন্তু ভালো করে মাথায় রাখবি। দুই প্রকার, একটা হচ্ছে ভাব জ্যোতি, একটা হচ্ছে ছন্দ জ্যোতি। ক্লিয়ার? জায়গাটা ক্লিয়ার? এতটা ক্লিয়ার? কোনো বাক্য বা কোনো কবিতা পাঠ করার সময় শ্বাস গ্রহণের জন্য সুপরিকল্পিত কালান্তরে যে উচ্চারণের বিরতির প্রয়োজন হয় তাকে আমরা কি বলি? জ্যোতি বা ছন্দজ্যোতি। এবারে ধীরে ধীরে আসল জায়গাটাতে আমরা ঢুকছি। জ্যোতি সাধারণভাবে হচ্ছে তিন প্রকার। পরীক্ষাতে যদি নর্মাল প্রশ্ন আসে জ্যোতি কয় প্রকার ও কি কি, আমরা লিখবো তিন প্রকার। ঠিক আছে? এবং 5 প্রকারের জ্যোতি আমরা দেখিয়ে দেব। আমরা 3 প্রকার লিখব, অথচ 5 প্রকারের জ্যোতি আমরা দেখিয়ে দেব। ঠিক আছে? দেখ, 3 প্রকার। একটা হচ্ছে পূর্ণজ্যোতি, একটা হচ্ছে অর্ধজ্যোতি বা মধ্যজ্যোতি, আর একটা হচ্ছে হ্রস্বজ্যোতি বা পর্বজ্যোতি বা লঘুজ্যোতি। 3টা জ্যোতি বুঝতে পারছিস কি কি? Okay. দেখ, পূর্ণজ্যোতির চিহ্ন দেখতে পাচ্ছিস তোরা? দুটা দাঁড়ি, দুটো দাঁড়ি। অর্ধজ্যোতি বা মধ্যজ্যোতির চিহ্ন কি হবে? উল্টানো টিয়ের মতো। হ্রস্বজ্যোতি বা পর্বজ্যোতি বা লঘুজ্যোতির চিহ্ন হবে একটা দাঁড়ি বা এইরকম। ঠিক আছে? একটা দাঁড়ি বা একটু হেলানো দাঁড়ি। তো চেষ্টা করবি এই হেলানো দাঁড়িটা দেওয়া। ঠিক আছে? এইটা আমরা দেবো। হ্যাঁ, এটা দেবো। ওকে, কোনো সমস্যা নেই, যেটা দিবি কোনো সমস্যা নেই। শুধু মনে রাখিস পূর্ণজ্যোতি 2 দাঁড়ি, হ্রস্বজ্যোতি 1 দাঁড়ি, আর মধ্যজ্যোতি ও চুলটানোটি। এখানে বারবার বলছি, মাথা কিন্তু ঢোকা মানে মাথায় কিন্তু মানে বেশি ঘষা মাজা করতে যাবার কোনো দরকার নাই। এই যে আমরা 5 রকমের জ্যোতি শুধু দেখব, আমরা সব থেকে ইম্পর্টেন্ট, আমরা গুরুত্বপূর্ণ সব থেকে বেশি হিসেবে দেবো একটা পূর্ণজ্যোতি আর একটা হ্রস্বজ্যোতি। এই দুটো জ্যোতিকে নিয়ে আমাদের কাজ। বাকি জ্যোতিদের আমরা খেয়েও নেই, আমরা পড়েও নেই, ওদেরকে ছেড়ে দিবি, জাস্ট মনে রাখবি, পেরিয়ে যাবে। বুঝতে পেরেছিস? 5টা জ্যোতি পরীক্ষাতে যদি প্রশ্ন আসে, 5টা জ্যোতি যেন তোরা দেখাতে পারিস যে এই 5টা জ্যোতি, আমি এইভাবে 5টা জ্যোতিকে আইডেন্টিফাই করেছি এবং এই যে জায়গাগুলোতে আমি মার্ক করে দিয়েছি, হচ্ছে 5টা জ্যোতি। ঠিক আছে? কিন্তু আমাদের কাজ হচ্ছে কোন 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 দুটো জ্যোতিকে নিয়ে? পূর্ণজ্যোতি এবং হ্রস্বজ্যোতি। এইটা হচ্ছে সব থেকে মেন। এই আমাদেরকে এক একটা সেট দেবে। বুঝতে পেরেছিস তো? এটাই হচ্ছে আসল পূর্ণজ্যোতি। সেখানেই যেখানে আমরা একেবারে থেমে যাবো সেটাই পূর্ণজ্যোতি। ব্যাস, ও গায়া। ওকে, তাহলে বল 3টা জ্যোতি কি কি? গুড। পূর্ণজ্যোতি, নেক্সট হচ্ছে অর্ধজ্যোতি বা মধ্যজ্যোতি, শেষে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি লঘুজ্যোতি, হ্রস্বজ্যোতি বা পর্বজ্যোতি। ক্লিয়ার? দেখ, এবার হচ্ছে পূর্ণজ্যোতি। তোরা কবিতা পড়িস? সকলেই আমরা পড়ি। কবিতা পড়াটা যেখান থেকে আমরা শুরু করি, পড়তে পড়তে কোনো একটা জায়গায় তো আমাদের নিঃশ্বাসটা পুরোপুরিভাবে থেমে যায়। তারপরে আরো দ্বিতীয় লাইনে আসি, তারপরে আরো তারপর লাইনে আসি, তারপরের লাইনে আসি তো। তো যেখান থেকে আমরা কবিতাটা পড়তে শুরু করি এবং যেখানে আমরা সব থেকে বেশিক্ষণ গিয়ে দাঁড়াই বা আমাদের বিরতিটা ঘটে সম্পূর্ণভাবে, সেটাই হচ্ছে পূর্ণজ্যোতি। পদ্যের যেখান থেকে শুরু এবং যেখানে শেষ, মানে ভাবিস না যে একদম শেষে গিয়ে আমি দুদানি মেরে দেবো, ওইরকম নয়। যেখানে শুরু এবং যেখানে গিয়ে আমাদের উচ্চারণটা সব থেকে বেশিক্ষণ দাঁড়ায়, সেটাই হচ্ছে পূর্ণজ্যোতি। এটা হচ্ছে নর্মাল। মানে আমাদেরকে এইটুকুনি মনে রাখতে হবে, আমরা একটা লাইন যখন পড়বো,
লাইনটা শেষে 2 দাঁড়ি, আর একটা লাইন যখন পড়বো লাইনটা শেষে ক দাঁড়ি? 2 দাঁড়ি। বুঝতে পারছিস জায়গাটা? এইটা দেখ সুন্দর করে তোদের লেখাই আছে যে কবিতার যেখান থেকে উচ্চারণ শুরু হয় সেই শুরু হওয়া থেকে যেখানে গিয়ে আমাদের উচ্চারণটি পুরোপুরিভাবে থেমে যাবে সেই উচ্চারণের সম্পূর্ণ থেমে যাওয়া বা বিরামকে পূর্ণজ্যোতি বলা হয়। এর থেকে সহজ ভাষা আর কি দিতে পারি? অর্থাৎ ছন্দ তরঙ্গ সৃষ্টির জন্য কবিতার চরণের শেষে যে পরিপূর্ণ বিরতি হয় ছন্দশাস্ত্রে তাকে পূর্ণজ্যোতি বলা হয়। তাহলে এই যে তোদেরকে যে বাঁশটার কথা বলেছিলাম, যে একটা লম্বা বাঁশ দিয়ে দিলাম, এটা হচ্ছে তোদেরকে একটা চরণ দিয়ে দিলাম। এই চরণের যে যেখানে শেষ হচ্ছে এইটাই হচ্ছে পূর্ণজ্যোতি। তাহলে একটা চরণের শেষে একটা পূর্ণজ্যোতি পড়বে, আর একটা চরণের শেষে আর একটা পূর্ণজ্যোতি পড়বে। বুঝতে পারছিস জায়গাটা কি বলছি আমি? তাহলে ছন্দ তরঙ্গ সৃষ্টির জন্য কবিতার চরণের শেষে যে পরিপূর্ণ বিরতি ঘটে সেটাই ছন্দশাস্ত্র অনুযায়ী পূর্ণজ্যোতি। ক্লিয়ার জায়গাটা? বা কোনো কবিতা পাঠ করার সময়, ঠিক আছে, যখন আমাদের উচ্চারণ পরিপূর্ণভাবে বিরতি পাই তখন সেই পরিপূর্ণ বিরতি হওয়ার স্থানটি হচ্ছে পূর্ণজ্যোতি, যেভাবে বলতে পারিস। বুঝতে পারছিস জায়গাটা কি বলছি? পূর্ণজ্যোতির হচ্ছে 2 দাঁড়ি। আমরা এটা একটু ভালো করে মনে রাখবো যে ছন্দ তরঙ্গ সৃষ্টি করার জন্য বা কবিতার চরণের শেষে যে পরিপূর্ণ বিরতি ঘটে ছন্দশাস্ত্র অনুযায়ী তাকে পূর্ণজ্যোতি বলা হয়। ক্লিয়ার জায়গাটা? কারো ডাউট আছে এখানে? এইটুকুনি কারো ডাউট আছে? পরিপূর্ণ বিরতির জায়গা হচ্ছে আমাদের পূর্ণজ্যোতি। এরপরে দেখ উদাহরণটাতে আমরা আসি। চন্দ্র যখন অস্ত গেল তখনও রয়েছে রাতি, পূর্ব দিকের অলস নয়ন মেলিছে রক্ত ভাতি। দেখ ভালো করে পড়। চন্দ্র যখন অস্ত গেল তখনও রয়েছে রাতি। স্টপ বলিস? বলিস নাকি এরকম বলিস? চন্দ্র যখন অস্ত গেল তখনও রয়েছে রাতি, পূর্ব দিকের অলস নয়ন মেলিছে রক্ত, এরকম বলিস? চন্দ্র যখন অস্ত গেল তখনও রয়েছে রাতি। দেখ থেমে গেছিস, তারপরের লাইনে আছে পূর্ব দিকের অলস নয়ন মেলিছে রক্ত ভাতি। দেখ তোরা সেটটা পেয়ে যাবি। দেখ তোরা নিজেরাই উচ্চারণ সেটটা খোঁজার চেষ্টা কর। বল কবিতাটা পড়। তাহলে আমি তোদেরকে একটা বাঁশ ফেলে দিলাম, এটা একটা বাঁশ ফেলে দিয়েছি। তাহলে এই বাঁশটাকে আমরা 1 ফুট করে কাটবো। চন্দ্র যখন কেটেছি 1 ফুট, অস্ত গেল 1 ফুট। হ্যাঁ কে হাসছিস রে? তোরা উল্টা উল্টো উল্টো পাল্টা কনসেপ্টে তোরা কেন যাচ্ছিস? তোরা এটা বুঝ না। ভাতি মাতি এইসব বলে হাসাহাসি করে দেখ এরা। এই যে দেখ না, যেটা বলছি সেই দিকে দেখ, আমি যেটা বলছি সেদিকে ধ্যানই নেই। কোথায় ভাতি হাতি দেখতে পাইছো ওই দিকে ওর মন চলে গেছে। গাধা কোথায়। হাট। দেখ বাঁশটা ভালো করে নে, একটা লম্বা বাঁশ দিয়েছি দেখতে পেয়েছিস? বাঁশটায় কাট। চন্দ্র যখন অস্ত গেল তখনও রয়েছে রাতি। দেখ রাতিটা টুকরা, রাতি টুকরো টুকরো পেয়েছি। পূর্ব আর একটা বাঁশ দিলাম, ভালো করে নে। পূর্ব দিকের অলস নয়ন মেলিছে রক্ত, ওই যে ওর 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 পছন্দের জিনিস, ঠিক আছে, ভাতি হয়েছে। তাহলে দেখ সেট আমরা কিন্তু পাচ্ছি, কিছু মনে করিনি, আর কি আছে। দেখ তাহলে দেখ চন্দ্র যখন অস্ত গেল তখনও রয়েছে রাতি, পূর্ব দিকের অলস নয়ন মেলিছে রক্ত ভাতি। ওকে, তাহলে দেখ চন্দ্র যখন অস্ত গেল তখনও রয়েছে রাতি, এখানে আমরা স্টপ হচ্ছি পুরো পরিপূর্ণভাবে। আর একটা স্টপ হচ্ছে এখানে, পূর্ব দিকের অলস নয়ন মেলিছে রক্ত ভাতি। ওকে হলো। দেখ আমরা এখানে কি করব, দু দাঁড়ি করে বোঝাচ্ছি, মানে কি জ্যোতি এটা? এটা সেরকম কোনো বিষয় না, যেখানেই শেষ হবে ভাই সেখানেই পূর্ণজ্যোতি। ক্লিয়ার? আরো একটা আরো একটা এক্সাম্পল আছে নিচে দেখ। এইটা দেওয়ার একটাই কারণ, কারণ এই জ্যোতি কিন্তু সবসময় নিজের ছন্দ অনুযায়ী কাজ করবে। ঠিক আছে, তোরা দেখ ভালো করে উচ্চারণ করবি। এটা দেখ, আগুন থেকে জানি এসো বাতাস থেকে জানি, দুজন অসাবধানী আমরা দুজন অসাবধানী। তাহলে দেখ এখানে আমরা একবার শেষ করলাম, এখানে একবার শেষ করলাম, তাই তো রে? হ্যাঁ কি না? তাহলে পূর্ণজ্যোতি আমাদের এখানে পড়ছে। এরপরে এটাকে তোরা
সেটটা পিসটা বার করার চেষ্টা করতো। স্পিডে পড়বি না, স্লো মানে ওই রকম স্লো পড়িস না, মানে তোরা ছন্দ অনুযায়ী পড়। আগুন থেকে জানি এসব, বাতাস থেকে জানি, দুজন অসাবধানী আমরা দুজন অসাবধান। সেটটা বার করার চেষ্টা করতো। আগুন থেকে জানি এসব, বাতাস থেকে জানি, আমরা দুজন অসাবধান। তাহলে এই বাঁশটা দেখ কত সুন্দর সোজা সোজা আছে। তাহলে আমরা প্রথমে কোনখানে কাটবো? আগুন থেকে একটা পিস পাই গেছি। তারপরে জানি এসব থেকে কেটে দিলাম, ঠিক আছে। তারপরে বাতাস থেকে এবারটা টুকরা সুন্দর পিস পাই গেলাম। এবার দেখ এইখানে একটা সুন্দর বাঁশ দিয়ে দিয়েছি। এই বাঁশটা ভালো, এই বাঁশটা দারুণ বাঁশ। এবারে বলতে এইটা, এই বাঁশটাতে গিরে মনে করবি। দুজন অসাবধানী, আমরা দুজন অসাবধানী। দুজন অসাবধানী, আমরা দুজন অসাবধানী। দুজন অসাব ভালো করে উচ্চারণ করতো দুজন অসাবধানীটাকে। দুজন দেখ তো দাঁড়াচ্ছিস, অসাবের ওইখানে একটা কাট পড়ছে। ফিলিংসে পাচ্ছিস তো কোথাও না কোথাও। এখানে ফিলিংসটা তোকে নিয়ে আসতে হবে, তো শ্রুতি মধুর যেন হয়। দুজন অসাবধানী, দুজন অসাবধানী আমরা দুজন অসাবধানী। স্পিড হয়ে যাবে, হবে নি। দুজন অসাবধানী, আমরা দুজন অসাবধানী। তাহলে দুজন অসাবধানী, আমরা দুজন অসাবধানী। এই জায়গাতে কিন্তু কাটবে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু তোদেরকে, এই যে সেট যেগুলো আছে সেগুলো তোদেরকে ধরতে হবে। আরো প্র্যাকটিস করবো, চাপ নেওয়ার কোনো কারণ নেই। শুধু এই জায়গাটা মনে রাখ। তাহলে এর পূর্ণজ্যোতি কোথায় পড়ছে? বোঝা গেল? এটা দেখ পড়লেই করবি, এগুলো পড়ার তো কোনো দরকার নেই। এগুলো তোদের বোঝার জন্য লেখা রয়েছে যে বাতাস থেকে জানি দুজন অসাবধানী। এখানে আমরা দুটা অংশের পরে পূর্ণ বিরতি হয়েছে, বা জ্যোতিটা যে পড়তে চাইছি সেটা স্পষ্টভাবে। আর এই যে স্পষ্টতম যে জ্যোতিটা পড়তে চাইছি, স্পষ্টতমটাই হচ্ছে আমাদের এই পূর্ণ জ্যোতি, ঠিক আছে। এইটুকুনো, এগুলা পড়ে কোনো লাভ নাই, তোরা পড়ে নিবি এগুলো, ঠিক আছে। বুঝতে পারছিস? আসল খেলা হচ্ছে এইবার, যে মনে রাখতে হবে এই পূর্ণ জ্যোতি দিয়ে তৈরি হয় পংক্তি। এইটি মনে রাখ। আর দুটো কনসেপ্ট আমাদেরকে মাথায় ঢুকাতে হবে ভালো করে। এর পরের ক্লাসে আমরা যখন পংক্তি আর চরণ আলোচনা করব তখন আরো ভালো করে বুঝবো পংক্তি জিনিসটা কি এবং চরণ জিনিসটা কি। এই দুটো জিনিস কিন্তু আমাদের ভালো করে ঢোকাতে হবে মাথায়, ঠিক আছে। তাহলে একজনের মতে যে পূর্ণজ্যোতি দিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে পংক্তি, আর একজনের মতে পূর্ণজ্যোতি দিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে চরণ। হ্যাঁ বল 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 না রে, কি করে কি বলছিস? খুলে বল, আমাকে ভয় পাওয়ার কি? আমাকে যদি ভয় পাইছিস তাহলে মনে রাখবি তোরা যেখানেই যা সেখানেই ভয় পাবি। বল কে কি বলছি, কি করে বলছি, চাপ নিচ্ছি। অবশ্যই তোরা পড়িস নি তাহলে গাধাগুলা, আমার কি দোষ? দেখ এইটা পড়লেই ভালো করে বুঝতে পারবি। পদ্যের সূচনা থেকে, পদ্য মানে কি রে? কবিতা, তাই তো? কবিতাগুলো পাচ্ছি। পদ্যের সূচনা থেকে পূর্ণজ্যোতি পর্যন্ত, অথবা এক পূর্ণজ্যোতির পর থেকে আর এক পূর্ণজ্যোতি পর্যন্ত যে ধ্বনি প্রবাহ, তাকে কি বলা হয়? পংক্তি বলা হয়। কবিতার শুরু থেকে, তাই তো, এইটা একটা ধ্বনি প্রবাহ চলছে। কবিতার শুরু থেকে পূর্ণজ্যোতি পর্যন্ত, কিংবা এক পূর্ণজ্যোতি থেকে আর এক পূর্ণজ্যোতি পর্যন্ত যে ধ্বনি প্রবাহটা, সেটাকে কি বলা হয়? পংক্তি। তাহলে
এটা একটা পংক্তি হলো, এটা একটা পংক্তি হলো। তাহলে যদি বলা হয় এই কবিতাটাতে কটা পংক্তি আছে? দুটো। এইটুকুনি মনে থাকবে, পাশে এইটুকুনি, এইটুকুনি থাক। এরপরে পরের ক্লাসে তোদের তাহলে পূর্ণজ্যোতি দিয়ে কি তৈরি হয়? পংক্তি তৈরি হতে পারে, না হয় কি তৈরি হতে পারে? চরণ তৈরি। এই সূত্রে আমরা পূর্ণজ্যোতিকে কি বলতে পারি রে? পংক্তি জ্যোতিও বলি। কারণ দেখ, যেখানে কবিতাটা শুরু হচ্ছে সেখান থেকে শুরু করে আমাদের সম্পূর্ণ যেখানে বিরতিটা ঘটছে সেটাকে আমরা কি বলি রে? পূর্ণজ্যোতি। আর যেখানে কবিতাটা শুরু হচ্ছে, যেখানে কবিতাটা শুরু হচ্ছে সেখান থেকে ওই ছন্দের ধ্বনি প্রবাহটা পূর্ণজ্যোতিতে গিয়ে যখন শেষ হচ্ছে সেই পূর্ণজ্যোতিকে আমরা কি বলছি? পংক্তি। তাহলে যেটাই পূর্ণজ্যোতি সেটাই কি পংক্তি নয়? বুঝতে পারছিস কনসেপ্ট? এইপরে দেখ, এই যে তাহলে এই যে যেটা বলেছে যে পূর্ণজ্যোতি দিয়ে, যেখানে পূর্ণজ্যোতি কবিতা শুরু থেকে পূর্ণজ্যোতি পর্যন্ত যে ধ্বনি প্রবাহ সেটাকে বলা হয় পংক্তি, এটা বলেছিল আমাদের প্রবোধচন্দ্র সেন। বুঝতে পারছিস? এবং অমূল্যধন মুখোপাধ্যায় বলছে না বাবু, বলছে পূর্ণজ্যোতি দ্বারা নিয়ন্ত্রিত বাক্যই হচ্ছে চরণ। বুঝতে পারছিস? তাহলে প্রবোধচন্দ্র সেন বলছে কবিতার শুরু থেকে যেখানে পূর্ণজ্যোতি পড়ে বা এক পূর্ণজ্যোতি থেকে আরেক পূর্ণজ্যোতি পর্যন্ত যে ধ্বনি প্রবাহ সেটা হচ্ছে পংক্তি। অমূল্যধন বলছে না, পূর্ণজ্যোতি দিয়ে তৈরি হয় চরণ। তাহলে আমরা এটাও বলতে পারি যেখানে পূর্ণজ্যোতি সেটাই চরণ, যেখানে পূর্ণজ্যোতি সেটাই পংক্তি। বলতে পারি? বলতে পারি তো। কিন্তু পংক্তির ক্ষেত্র আলাদা। পংক্তির ক্ষেত্রটা জাস্ট নর্মাল একটা বলে রাখি, একটা লাইন যদি আমি দিই, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি। হাজার বছর ভাগ কর, সেট সেট নিয়ে আয়। হাজার বছর ধরে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এটা একটা লাইন তো, লাইন। এটাকে আমরা চরণ বলতে পারি। এটা হচ্ছে একটা চরণ, এটা একটা চরণ। বুঝতে পারলি? এই তো বলছি, এবারেই তো কনসেপ্টটা বলছি। এখন বিষয়টা এই যে একটা পুরা চরণ, ফাঁকা জায়গা নাই। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি, এই যে পুরা একটা লাইন, এটাকে তোরা পংক্তিও বলতে পারিস, এটাকে তোরা চরণও বলতে পারিস, নো সমস্যা। বুঝতে পারলি? কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখবি এই একটা চরণ, এর মধ্যে তো নিশ্চয়ই পর্ব আছে, এর মধ্যে তো নিশ্চয়ই একটা পদ আছে, অবশ্যই আছে। একটা চরণকে সাজানোর যে কৌশল সেটাই হচ্ছে পংক্তি। মনে রাখবি দু তিনটে পংক্তি নিয়ে একটা চরণ হতে পারে, কিন্তু দু তিনটে চরণ নিয়ে একটা পংক্তি হতে পারে না। বুঝতে পারছিস? মনে কর এটাকেই আমি যদি এইভাবে লিখি, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। দেখ, আমি ওই একটা লাইনকেই কিন্তু আমি সাজিয়ে লিখলাম, লিখলাম তো, সাজিয়ে লিখলাম তো। যেটা ছিল একটা লাইন সেটাকে আমি পরপর তিনটা লাইনে ডিভাইডেড করে দিলাম, তাই তো? তাহলে এই যে তিনটে লাইন আমরা পেলাম, এই তিনটে লাইন হচ্ছে এখানে তিনটা পংক্তি বা তিনটা ছত্র, কিন্তু চরণ একটাই এইখানটা। ওটা যখন এইভাবে ক্লাস করবো এই যেটা পংক্তি এবং চরণ, তখন সেটা বুঝতে পারবে। তো ওইগুলোকে নিয়ে তোদেরকে মাথা ঘামানোর কোনো দরকার নেই। শুধু এইটুকুনি মনে রাখবি যে আমাদের পূর্ণজ্যোতিকে নিয়ে আমরা যে কোনো তো একটা অংশ পাচ্ছি, পুরোপুরি একটা পূর্ণজ্যোতি যেখানে পেলাম সেখানে কিছু তো একটা অংশ পেলাম, সেই অংশটা কি পেলাম? পংক্তি বা চরণ। বোঝা গেল? পংক্তি হচ্ছে প্রবোধচন্দ্র সেনের মতে, আর চরণ হচ্ছে অমূল্যধন মুখোপাধ্যায়। ওকে, এইটুকুনি ক্লিয়ার হয়েছে তো বাবুরা? এটুকু ক্লিয়ার? তাহলে কবিতার শুরু থেকে
যেখান থেকে আমরা কবিতা শুরু করব সেখান থেকে কবিতার শেষ পর্যন্ত, বা হ্যাঁ, শেষ পর্যন্ত যে ধ্বনি প্রবাহের বিরতি, শেষে পরিপূর্ণভাবে যখন আমরা ধ্বনি প্রবাহের বিরতিটা আমাদের কাছে ঘটবে, তখন সেটাকে কি বলা হয়? জ্যোতির ক্ষেত্রে আয়, জ্যোতির ক্ষেত্রে আয়, পূর্ণ জ্যোতি। ছন্দ তরঙ্গ সৃষ্টির জন্য কবিতার চরণের শেষে, এটা তো এটা তো একটা চরণ। তাহলে কবিতার চরণের শেষে যে পরিপূর্ণ বিরতি ঘটে তাকে ছন্দশাস্ত্র অনুযায়ী কি বলা হয়? পূর্ণজ্যোতির পূর্ণজ্যোতির চিহ্ন কদাঁড়ি? দুটো দাঁড়ি। ক্লিয়ার? ক্লিয়ার? শুধু দুটা দাঁড়ি দিয়ে দিবি, বুঝলিস? বাস, তোদেরকে এই দুটা দাঁড়ি মুতা দাঁড়ি নিয়ে কোনো কাজ করতে হবে না শেষে, তোদেরকে শুধু ওই একটা দাঁড়ি নিয়ে কাজ করতে হবে, ছন্দ নির্ণয়। বুঝতে পেরেছিস? যদি জ্যোতি প্রশ্ন চলে আসে তখন এই দুটা দাঁড়ি, একটা দাঁড়ি, এইগুলো একটু মনে রাখতে হবে, সেই জন্য। বুঝলি? মনে রাখবি, পূর্ণচ্ছেদ দুটা স্টার, লঘুচ্ছেদ একটা স্টার, আর মধ্যচ্ছেদ একটা পেট কাটা। এই তো হলো ছন্দের জন্য। আমাদের জ্যোতির ক্ষেত্রে পূর্ণ জ্যোতির দুটা দাঁড়ি। বোঝা গেল বাবু? জ্যোতি তাহলে কি হলো? যে ছন্দ তরঙ্গ সৃষ্টির জন্য কবিতার চরণের শেষে যে পরিপূর্ণ বিরতি ঘটে, সেই বিরতিটাই হচ্ছে ছন্দশাস্ত্র অনুযায়ী পূর্ণ জ্যোতি। পূর্ণ জ্যোতি থেকেই তৈরি হয় চরণ বা পংক্তি। অমূল্যধন মুখোপাধ্যায়ের মতে চরণ এবং প্রবোধচন্দ্র সেনের মতে পংক্তি। ক্লিয়ার? ওকে, বল, পূর্ণজ্যোতি নিয়ে কারো কোনো ডাউট আছে? শুধু ভাই মেন কনসেপ্ট, যেখানেই শেষ হবে চরণের শেষ দুটো দাঁড়ি। ঠিক আছে? ওকে, অর্ধজ্যোতি নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নাই। পূর্ণজ্যোতি যদি দাদা হয় তাহলে ওর ভাই কে হবে? অর্ধজ্যোতি। তাহলে যেখানে পরিপূর্ণ, যেখানে আমরা চরণের শেষে পরিপূর্ণভাবে বিরতি ঘটছে, তাহলে উহার যদি ভাই হয় তাহলে অধিকারটা কত হবে রে? এত বড় যদি একটা জায়গা থাকে, জমি থাকে, আধা জমি লাগবে, হ্যাঁ কি না? তাহলে আমরা আধাটা দেখব। তাহলে অর্ধজ্যোতি পূর্ণজ্যোতি থেকে কম সময় যে নেবে সেটাই হচ্ছে কি? অর্ধজ্যোতি। চিহ্ন কি? উল্টানোটি। পূর্ণজ্যোতি থেকে কম থামা বা বিরতি নেওয়া হলো অর্ধজ্যোতি বা মধ্যজ্যোতি। অন্য দিক দিয়ে বলা যায়, বাক্যের উচ্চারণকালে শ্বাস গ্রহণের জন্য হ্রস্বজ্যোতি অপেক্ষা সামান্য বেশিক্ষণের বিরতির প্রয়োজন হয়, তাকে মধ্যজ্যোতি বা অর্ধজ্যোতি বলা হয়। হ্রস্বজ্যোতি তো কম, তাহলে অর্ধজ্যোতি সবসময় হ্রস্বজ্যোতি থেকে বেশি লিবে এবং পূর্ণজ্যোতি থেকে কম লিবে, হ্যাঁ কি না? বুঝতে পারছিস কনসেপ্টটা কি? তাহলে সেটাকেই নিয়ে আয়। চন্দ্র যখন অস্ত গেল তখনই রয়েছে রাতি। আমরা এখানে একবার দাঁড়াইছি। চন্দ্র যখন অস্ত গেল তখনও রয়েছে রাতি। দেখ, চন্দ্র যখন অস্ত গেল তখনও রয়েছে রাতি, গেলর পরে দাঁড়াচ্ছি, ওর থেকে কম তো। তাহলে গেলর কাছে আমরা কি দিয়ে দেবো? উল্টানো টি দিয়ে দেবো। ওকে, পূর্ব দিকের অলস নয়ন, উল্টানো টি দিয়ে দেবো, মেলেছে রক্তভাত। ওকে, ওই নেক্সট উদাহরণটাই দেখ। আগুন থেকে জানি এসব, বাতাস থেকে জানি। আগুন থেকে জানি এসব, বাতাস থেকে জানি। দুজন অসাবধানী আমরা, দুজন অসাবধানী। মাঝে কি হচ্ছে? উল্টানো টি পড়ছে। উল্টানো টি পড়তে কোন জ্যোতি? মধ্যজ্যোতি বা অর্ধজ্যোতি। এখন মনে রাখবি যে এই অর্ধজ্যোতি বা মধ্যজ্যোতি দিয়ে তৈরি হয় পদ। পদ, ছন্দশাস্ত্রের পদ। দেখ, আমরা কি বলতে পারি? মনে রাখতে হবে অর্ধজ্যোতি দিয়ে তৈরি হয় পদ। কেমন ভাবে? তাহলে অর্ধজ্যোতি দিয়ে যদি পদ তৈরি হয়, এখানে কোথায় অর্ধজ্যোতিটা পড়েছে বাবু? এখানে। তাহলে অর্ধজ্যোতি দিয়ে যদি পদ হয় তাহলে নিশ্চয়ই এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। কটা চরণ আছে এখানে? কটা পংক্তি আছে? কটা পংক্তি? তাহলে দুটা পংক্তি টোটাল কটা পদ আছে? চারটা পদ আছে। দেখ,
পদ্যের আরম্ভ থেকে পদ্যের আরম্ভ, তাই তো? পদ্যের আরম্ভ থেকে অর্ধজ্যোতি পর্যন্ত। তাহলে অর্ধজ্যোতি কোথায় পড়েছে বাবু? এখানে। তাহলে এইখান পর্যন্ত। ওকে। অথবা অর্ধজ্যোতির পর থেকে আর এক অর্ধজ্যোতি পর্যন্ত। তাহলে এইখান, এখানে একটা অর্ধজ্যোতি পড়েছে তো, এখানে একটা পড়েছে, এইখান থেকে আর এক অর্ধজ্যোতি পর্যন্ত। এটা এটা অর্ধজ্যোতি হবে না, এখানে পূর্ণ জ্যোতি আসবে, ঠিক আছে? পূর্ণ জ্যোতি আসবে। হ্যাঁ, ওটা আমি ঠিক করে ইয়ে করে দেবো। হ্যাঁ, পরে আমি আরেকবার এটা পাঠাবো। তাহলে এক, যেখান থেকে আমাদের কবিতা শুরু সেখান থেকে অর্ধজ্যোতি পর্যন্ত, কিংবা অর্ধজ্যোতি থেকে পূর্ণজ্যোতি পর্যন্ত যে ধ্বনি প্রবাহ, এই যে একটা সেট পাচ্ছি, ওই এক একটা সেটাই হচ্ছে পদ। দেখ, পদ্যের আরম্ভ থেকে অর্ধজ্যোতি পর্যন্ত, অথবা অর্ধজ্যোতির পর থেকে আর এক অর্ধজ্যোতি পর্যন্ত, পূর্ণজ্যোতি পর্যন্ত, কিংবা অর্ধজ্যোতির পর থেকে পূর্ণজ্যোতি পর্যন্ত যে ধ্বনি প্রবাহ, তাকে ছন্দের পরিভাষায় পদ বলা হয়। তাহলে দেখ, এখানে কবিতা শুরু, এখান থেকে শুরু করে এক অর্ধজ্যোতি পর্যন্ত, ক্লিয়ার? এটা একটা। কিংবা ওই অর্ধজ্যোতি থেকে শুরু করে আর এক পূর্ণজ্যোতি পর্যন্ত, তাই তো? তাহলে ইয়া পদ যতগুলা থাকবে ততগুলা, ওইটা একটা একটা পদ। তাহলে দেখ, যেখানে কবিতা শুরু হলো সেখান থেকে একটা অর্ধজ্যোতি পর্যন্ত, এটা একটা পদ হলো, হলো হলো। কিংবা এই অর্ধজ্যোতি থেকে আর এক পূর্ণজ্যোতি পর্যন্ত। মনে রাখবি, অর্ধজ্যোতি এবং পূর্ণজ্যোতি তার মাঝে আর কিছু থাকবে না। নর্মাল যদি আমরা দেখি, ইয়ার মাঝে তো অনুজ্যোতিও, এই যে কবিতাটা, এই কবিতার মাঝে তো সব কিছুই আছে। অনুজ্যোতিও আছে, পর্বজ্যোতিও আছে, বা লঘুজ্যোতিও আছে, মধ্যজ্যোতিও আছে, পূর্ণজ্যোতিও আছে, সবই আছে, আছে তো। কিন্তু আমরা খেলা করছি এখন কোন জ্যোতি নিয়ে? আমরা খেলা করছি এখন পূর্ণজ্যোতি এবং অর্ধজ্যোতিকে নিয়ে। তাহলে দুটো আছে, আমরা প্রথমে পাইছি পূর্ণজ্যোতি। পূর্ণজ্যোতির ভাই হবে অর্ধজ্যোতি, মিডিল মিডিল জায়গাতে থাকবে। সবসময় যে মিডিলে থাকবে সেটা লই, ঠিক আছে? সবসময় যে মিডিলে থাকবে সেটাও কিন্তু লই, যে আমি একদম সেটা সেটা মাঝটাই আমি কাটি দিব, এরকম ব্যাপারটা লই। তোরা বুঝতে পারবি পড়লেই যে কত দূর পর্যন্ত দাঁড়ালি আমরা। এখানে যেমন ফট করে বুঝে গেলিস যে এখানে মোটামুটি মিডিল হচ্ছে, বুঝে গেলিস তো নর্মাল দেখেই, হয় কি না? তো সেটা বুঝতে পারবি। তখন ঘটনাটা হচ্ছে, তাহলে আমরা এখানে দুটা, এখানে এত বড় আমাদেরকে একটা বাঁশ দিয়ে নিয়েছে, বাঁশ দিয়ে নিয়েছে, বাঁশের এইখানে শুরু এইখানে শেষ। তাহলে যেখানে বাঁশের শুরু সেখানে মাঝ পর্যন্ত একটা পদ, এবং ওই মাঝ থেকে যেখানে শেষ হচ্ছে সেটা একটা পদ। এরপরে যতগুলা লাইন পাবো, প্রত্যেকটা লাইনের একটা করে পংক্তি, প্রত্যেকটা পংক্তির আমরা অর্ধজ্যোতি পাবো, এবং অর্ধজ্যোতি যেখানেই থাকবে তার দুদিকে আমরা দুটো কি পাবো? পদ পাবো তো, পাবো তো। বুঝতে পারছিস কনসেপ্টটা কি? তাহলে কবিতার যেখানে আরম্ভ সেখান থেকে শুরু করে অর্ধজ্যোতি পর্যন্ত, কিংবা অর্ধজ্যোতি থেকে শুরু করে পূর্ণজ্যোতি পর্যন্ত যে ধ্বনি প্রবাহ, তাকে বলা হয় ছন্দশাস্ত্র অনুযায়ী পদ। তাহলে এখানে আমাদের দুটা পংক্তি টোটাল কটা পদ? এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ। তাহলে অর্ধজ্যোতি দিয়ে কি তৈরি হয় বাবুরা? পদ। আর পূর্ণজ্যোতি দিয়ে কি তৈরি হয়? পংক্তিবাচক। বল, ক্লিয়ার জায়গাটা? এগুলা পড়বি, এগুলা পড়লেই এখানে দেখবি তোরা, বিশেষ করে এই হাইলাইটার গুলা দেখবি, যেখানে আমি মার্ক করেছি তার আগের বিষয়টা একটু পড়ে দেখবি যে অ্যাকচুয়ালি আমি কেন মার্কটা করেছি, পড়বি তোদের। এইটা দেখ, এখানে লেখা আছে যে দুটি পংক্তিতে, ঠিক আছে, দুটি পংক্তিতে, পংক্তি প্রবোধচন্দ্র সেন, চরণ অমূল্যধন, মোট 4টি পদ রয়েছে। বোঝা গেল জায়গা? বোঝা গেল? ওকে। এই এখন আসছে আসল খেলা বাবুরা। খুব ডেঞ্জার, এতটাই ডেঞ্জার জিনিস ধারণার বাইরে। এইটি কি ভালো করে তোমাদের করতে হবে। কি নাম বাবুরা? বলো। রস্যজ্যোতি বা পর্বজ্যোতি বা লঘুজ্যোতি। তাহলে প্রথমেই দেখছিস হ্রস্বজ্যোতি বা পর্বজ্যোতি বা লঘুজ্যোতি। তাহলে এই হ্রস্বজ্যোতি কি তৈরি করে? কি পাই আমরা হ্রস্বজ্যোতি থেকে? কি পাই? মিডিলে দেখায় পর্ব পাই। এবারে দেখ কনসেপ্টটা ভালো করে দেখ।
তাহলে পূর্ণজ্যোতির থেকে কম কার সময় লাগে? অর্ধজ্যোতির থেকে কম, অর্ধজ্যোতির থেকে কম হ্রস্বজ্যোতি। ধর পাগলা, হাট, খেপাই গেছি তুই, আইআইটি বাবা হয়ে যাবি তুই। আইআইটি বাবা কি বলছিল বলতো, যে পাকিস্তান, কি বলে, ইন্ডিয়া আর পাকিস্তানের খেলা দেখেছিলিস রে তোরা? ইন্ডিয়া হারবে বলছিল, ঠিক আছে? এখানে কেউ কিন্তু পার্সোনালি ভাবে গায়ে লিবি নাই, হ্যাঁ? আমার কাছে ভাই সবাই সমান, কথাটা শোন। সে বলছিল ইন্ডিয়া হারিয়ে যাবে। এখন ঘটনাটা হয়েছে, দেখ কিছুদিন আগে মানুষ, মানুষ কেমন দেখ, এটাতে একটা শিক্ষা আছে তোদের। কিছুদিন আগে দেখবি আইআইটি বাবার যত যা ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট দেখবি ইয়ার থেকে জ্ঞানী মানুষ হয়তো আর এই দুনিয়ায় কেউ নেই। ছিল, ছিল। কিন্তু এই একটা ভুল করে বসলো, একটা রে, একটু বাই মিস্টেক করে ফেললো, সঙ্গে সঙ্গে কি খোঁচা দিতে শুরু করে দিল। এটা হচ্ছে দুনিয়া। সুতরাং আগাগোড়া সব কিছু না, কিন্তু মানুষটার দারুণ জ্ঞান আছে, ঠিক আছে, ওটা অস্বীকার করা যাবে না। যাই হোক, ছাড়। দেখ, হ্রস্বজ্যোতি বাক্যের উচ্চারণকালে শ্বাস গ্রহণের জন্য যে অল্প সময়ের বিরতির প্রয়োজন হয় তাকে হ্রস্বজ্যোতি বলা হয়। অর্থাৎ অর্ধ অর্ধজ্যোতি বা মধ্যজ্যোতির থেকে কম বিরতি, এই হলো কি রে? হ্রস্বজ্যোতি বা লঘুজ্যোতি বা পর্বজ্যোতি। বোঝা গেল? এই এই যে জ্যোতির চিহ্ন একটা লম্বা দাড়ি। সবার ইকো আসছে রে? এবার এবারও আসছে? ইকো হচ্ছে না? ঠিক আছে এবার? হবে, ঠিক আছে। তাহলে দেখ, বাক্যের উচ্চারণকালে শ্বাস গ্রহণের জন্য যে অল্প সময়ের বিরতি ঘটে সেটাই হচ্ছে আমাদের কি, হ্রস্বজ্যোতি। আমাদের পরীক্ষার সময় যদি আসে তাহলে আমরা লিখব অর্ধ বা মধ্যজ্যোতির থেকে কম বিরতি হলো হ্রস্বজ্যোতি বা লঘুজ্যোতি বা পর্বজ্যোতি। এই চিহ্ন, এটাকেই উলম্ব চিহ্ন বলা হয়, ঠিক আছে? একটা লম্বা দাড়ি, একটা বা একটু হেলানো দাড়ি, অত কিছু লেখার দরকার নেই। একটা লম্বা দাড়ি লিখে দিবি পরীক্ষাতে যদি আসে, তো এরকম একটা লম্বা দাড়ি। কিন্তু আমরা যখন ছেদ দিব তখন এরকম একটা একটু হেলানো দাড়িটা দিব, ঠিক আছে? তাহলে সুবিধা হবে আমাদের, হ্যাঁ? এই যেমন কাটিছি না, এই যে এরকম দেখতে পাচ্ছি, এরকম আমরা একটা দিব, হ্যাঁ? ওকে। তাহলে মধ্যজ্যোতির ভাই কে রে? হর্ষজ্যোতির দাদাকে? মধ্যজ্যোতির দাদাকে? পূর্ণজ্যোতির ছোট ভাইকে? হর্ষজ্যোতির বড় দাদাকে? আর অর্ধজ্যোতি তো কনফিউজ করাবো এরকম ভাবে না, যাতে করে বলতে পারিস। অদ্ভুত তো, ধরতে পারবি তবে তো। অর্ধ অর্ধজ্যোতি, বল, শুনতে পাচ্ছিস? এবার, এবারে দেখ অনেক ইকো যাবে। এখন রেকর্ডিংটা কেমন হয়েছে বাবা জানি না, বুঝতে পারছিস তো? এখানে দেখ মাইক্রোফোনটা আছে তো, বুঝতে পারছি না কোথায় কি হচ্ছে। দেখ, খেলা হচ্ছে এইখানে অর্ধজ্যোতির পূর্ণজ্যোতির ছোট ভাইকে এখন যতদূর অবধি আমরা পড়ে আসি, হর্ষজ্যোতি। হর্ষজ্যোতির বড় দাদাকে? হর্ষজ্যোতির বড় দাদা সব থেকে বড় পূর্ণজ্যোতি, তাই তো? আর অর্ধজ্যোতি এবং হর্ষজ্যোতির দাদাকে? পূর্ণজ্যোতির থেকে কম সময় কেলেই অর্ধজ্যোতি বা মধ্যজ্যোতি?
মধ্যজ্যোতির থেকে কম সময় গেলেই অর্ধজ্যোতি অর্ধজ্যোতি পূর্ণজ্যোতি থেকে কি তৈরি হয়? পংক্তি পংক্তি, পংক্তি বা চরণ। ওকে। মধ্যজ্যোতি থেকে কি তৈরি হয়? পদ পদ। হ্রস্বজ্যোতি থেকে কি তৈরি হয়? পর্ব পর্ব। পর্ব বাহ, দেখ পূর্ণজ্যোতির চিহ্ন কিরকম? দুটো দাড়ি অর্ধজ্যোতির অর্ধজ্যোতির উল্টো রুটি আর এই হ্রস্বজ্যোতির লম্বা একটা দাঁড়ি, তাই তো, বা একটু হেলানো দাঁড়ি। চল এবারে বার করার চেষ্টা করি। চন্দ্র যখন অস্ত গেল তখন রয়েছে রাতি, পূর্ব দিকের অলস নয়ন মেনিচে রক্ত ভাতি। সেট সেট পাই গেলিস? চন্দ্র যখন অস্ত গেল তখনও রয়েছে রাতি, পূর্ব দিকের অলস নয়ন মেলিচে রক্ত ভাতি। তাহলে এটা বাঁশ, বাঁশের শেষে টুকরা টুকরা। দেখ সেট সেট আছে, সেট 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 টুকরা। প্রত্যেকটা সেট কিন্তু দেখ সেট সেট আছে, বুঝতে পারছিস? ওকে, আমার টুকরা থাকবে কি মাঝে মধ্যে, টুকরা থাকবে লিয়া মানে টুকরা, বুঝলি? দেখ এইটা দেখ, আগুন থেকে জানি এসব, বাতাস থেকে জানি আমরা দুজন অসাবধানী, আমরা দুজন অসাবধানী। দেখ আগুন থেকে সেট জানি এসব সেট, বাতাস থেকে টুকরা টুকরা জানি টুকরা। দুজন অসাব পাইলাম, দুজন অসাব ধানি আমরা, ধানি আমার লয় রে, ধানি আমার লয়, ধানি আমরা, ঠিক আছে? দুজন অসাব ধানি। দেখ আগুন থেকে জানি এসব, বাতাস থেকে জানি দুজন অসাব ধানি আমরা, দুজন অসাব ধানি। সেট সেট পাচ্ছিস? আগুন থেকে জানি এসব, বাতাস থেকে জানি দুজন অসাবধানী আমরা, দুজন অসাবধানী। বুঝতে পারছিস? তোকে এই সেটটা খুঁজে বার করতে হবে। আর এই সেটটা খুঁজে বার করতে পারলে, এই যে একটা যেটা পেলাম, এই যে এটা কি পেলাম রে? ভগবান তোকে প্রণাম রে, এটা টুকরা, এটা টুকরা, জীবনটা টুকরা হয়ে যাবে তোর। এইটা টুকরা দাদা, প্রথমে যদি টুকরা পাই যায়। দেখ এটা কি হলো রে? এটা একটা হ্রস্বজ্যোতি, কার দেখা যাচ্ছে না রে? বাকিদের এইটা একটা কি জ্যোতি? এইটা একটা কি জ্যোতি? এইটা একটা ই টুকরা, ই টুকরা, ই টুকরা, ছেড়ে দে। এটা একটা, এটা একটা, এটা একটা। আরে টুকরাটাকে বাদ দিতে বলছি, টুকরাটাকে ছেড়ে দে। ই একটা সেট, 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 ই একটা সেট। ইয়ারা কিন্তু সেটে সেটে পুরো মাপে মাপে আছে, তাই তো? তাহলে এইটা যখন মাপে আছে তাহলে নিশ্চয়ই ই তো পূর্ণ হয়ে আছে না, ই তো পূর্ণ হয়ে আছে না, পুরো একটা সেট আছে মানে পূর্ণ। আর এই যেহেতু টুকরা আছে সেহেতু কি অপূর্ণ, অপূর্ণ। আর এই যে একটা সেট যেটা পাইলাম এর নামই হচ্ছে পর্ব। তাহলে এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, আর এটা একটা পর্ব, তবে অপূর্ণ পর্ব। এইটা যেটা আছে এটা কি পরিপূর্ণ হয়েছে রে? পরিপূর্ণ হয়েছে কি? হয় নাই? তাহলে এটা অপূর্ণ পর্ব। আমরা অবশ্যই পর্ব পর্বাঙ্গ পড়বো, আমরা জাস্ট নর্মাল আমি দেখাচ্ছি যে কোন জায়গা থেকে কোন জিনিসটা আসছে। পর্ব পর্বাঙ্গ আমরা অবশ্যই পড়ব। তাহলে দেখ এখানে এই যে দুটা পংক্তি আমরা কটা পূর্ণ পর্ব পাইছি একটু বলতো বাবুরা? 1 2 3, 1 2 3, 6টা পূর্ণ পর্ব পাইছি। ক্লিয়ার? হ্যাঁ, এখানেও 1 2 3, 1 2 3, 6টা পূর্ণ পর্ব পাইছি। ক্লিয়ার? তাহলে এই যে যখন আমরা পর্বগিলা পাইয়ে যাব, এই পর্বগিলাই আমাদেরকে প্রথমে কি করতে হবে? যখন আমরা পাইয়ে গেলি, হ্যাঁ চন্দ্র যখন অস্ত গেল তখন রয়েছে রাতি, ওই রাতিটা ধরা যাবে নাকি? অবশ্যই ধরা যাবে। আরে নুনু কেন ধরবি না? এটা অপূর্ণ পর্ব,
তোকে লিখে দিতে হবে, এটা অপূর্ণ পর্ব। দেখ, এটা একটা সেট। আমি কি বলছি, হ্রস্বজ্যোতি থেকে তৈরি হয় পর্ব, তাই তো? তাহলে যেখানে যেখানে হ্রস্বজ্যোতি হবে, আরে ভাই যেখানে অর্ধজ্যোতি থেকে যদি তৈরি হয় পদ, তাহলে অর্ধজ্যোতি যেখানে পড়েছে তার দুদিকে দুটো পদ। ক্লিয়ার? যেখানে যতদূর পর্যন্ত হ্রস্বজ্যোতি পড়বে তাহলে সেটা একটা পর্ব। একটা পর্ব তো, একটা সেট, একটা সেট। তাহলে যখন সেটটা পড়ে গেলাম ভাই, পূর্ণ হয়েছে বলেই তো আমি টুকরা করলি। আমি তোকে বললি 1 ফুট, আমি তোকে বাঁশটা দিলাম, এই বাঁশটা দেওয়ার পর আমি তোকে বললাম 1 ফুট করে কাট, এইখানে তুই 1 ফুট পাইছিস বলেই তুই কাটলি 1 ফুট, তাই? রাইট? হ্যাঁ তাহলে এইটা, এটা তো পূর্ণ। তুই 1 ফুট পাইছিস, পরিপূর্ণ। তোকে 1 ফুট বলা হয়েছে, তুই 1 ফুট পাই গেছি, মাপ পূর্ণ। আরো 1 ফুট পালিস, পূর্ণ। শেষে তুই টুকরা পাই গেলিস, তাহলে আমি কি বলবো? 1 ফুট, 1 ফুট হাফ। মাপ তো একটা অবশ্যই আছে, মাপ তো একটা অবশ্যই আছে। তাহলে দেখ, আমি এখানে 1 ফুট ফালি, এখানে 1 ফুট ফালি, এখানে 1 ফুট ফালি, এখানে টুকরা পাইলাম। এরপরে দেখ, আমরা হ্রস্বজ্যোতি থেকে যেটা তৈরি হয় সেটার নাম আমি কি বলছি? পর্ব। পর্ব, পর্ব। তাহলে এইটা একটা পরিপূর্ণ পর্ব হবে, বলতে পারবি? 1 ফুট, মাসের 1 ফুট, এটা একটা পূর্ণ পর্ব হবে 1 ফুট, এটা একটা পূর্ণ পর্ব 1 ফুট। তাহলে এইটাকে আমি কি বলবো? এটা কি পূর্ণ আছে? এটা কি পূর্ণ আছে? কিন্তু এটা তো একটা পর্ব, একটা তো পর্ব ভাই, একটা তো পর্ব, মাসেরই তো একটা টুকরা। তাহলে কি আমার 1 ফুট হচ্ছে না, মানে এটা কি হলো? একটা পর্বই তো, সেটা অপূর্ণ পর্ব, পরিপূর্ণ হয় নাই। ক্লিয়ার? বুঝতে পারছিস? আমরা এখানে লিখব কি? এখানে আমরা লিখব এই দুটি পংক্তিতে 6টি পূর্ণ পর্ব এবং 2টি অপূর্ণ পর্ব রয়েছে। প্রথম চরণটি গঠিত হয়েছে 3টি পূর্ণ পর্ব এবং 1টি অপূর্ণ পর্ব নিয়ে। দ্বিতীয় চরণটি গঠিত হয়েছে 3টি পূর্ণ পর্ব এবং 1টি অপূর্ণ পর্ব নিয়ে। ক্লিয়ার? দেখবি কেমন সেট সেট তৈরি হয়, দেখ এখানে দেখতে পাবি। দল বিশ্লেষণ কর। আ গুণ থেকে জানি, এসব বাতাস থেকে জানি। সব এক মাত্রা করে দিয়ে দে, সব এক মাত্রা করে দিয়ে দে। স্যার একটু বোঝাবেন স্যার? কেন বুঝাবো? দেখ, সব এক মাত্রা করে দিয়ে দে। দিয়েছিস সব এক মাত্রা করে? কি হবে স্যার? কেন মাত্রা গুলো হইলো? হ্যাঁ বাপধন, 2 দিন আগে যখন তোদেরকে এরকম আমি কবিতা দিয়ে মাত্রা যোগ করতে দিয়েছিলি, তোরা করিস নাই? স্যার আমি তো অফলাইন গেছিলাম, সেই জন্য তো মানে ভিডিও ক্লাস করিস নাই তুই? তুই ডাউট ছিল, ওই জন্য জিজ্ঞেস করলি আপনাকে। যে গাধা গুদাকে তুই ভিডিও ক্লাসটা করিস না কেন? ইউটিউবে তো দেওয়া আছে মাত্রা বা কলা, ওটা তোর দোষ। ওটা তো জানি, কিন্তু মানে ডাউট ছিল যে এগুলো ওগুলো হতে পারে, সেই জন্য এই আপনাকে মাত্রা জিজ্ঞেস করলাম। এই যদি শুন, এই মাত্রা যদি প্রথমে তোদেরকে দল বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? তারপরে সেটাকে মাত্রা দিতে হবে, তারপরে মাত্রাগুলো গণনা করতে হবে, তারপরে বৈশিষ্ট্যটা মনে করতে হবে। প্রথম কাজ হবে কি? দেখ, প্রথম কাজ হবে আমাদের, দেখতে পাচ্ছিস তো ভালো করে রে? দল বিশ্লেষণ কর। প্রথমে কি হবে? আ, তারপরে গুণ থেকে জানি, এসব বাতাস থেকে জানি। হয়ে গেল? হয়ে গেল তো? ফার্স্ট কাজ হবে, প্রত্যেকটাতে আমরা এক মাত্রা দিয়ে দেবো, প্রত্যেকটাতে আমরা এক মাত্রা দিয়ে দেবো, এক মাত্রা, প্রতিটাতে এক মাত্রা দিয়ে দেবো। গুণটা তো 2 মাত্রা হবে না? শূন্য বাবা আমার, এক মাত্রা করে দিয়ে দেন প্রথমে, কি এটা তো হয়তো পরে দিব, ফাঁকা আছে তো, এখানটা একটা যোগ করে দেবো, এই তো হয়ে গেল। আমি ওর খাবো, ওর দিব কিছু দিন, আম খাই। হইলো? দিয়ে দিলি এক মাত্রা করে, ফার্স্ট কাজ হইলো। এরপর আমরা দেখব যে আমরা প্রথমে স্বরবৃত্ত ছন্দ দেখব। স্বরবৃত্ত ছন্দ নিয়ম হচ্ছে 4 4 4 4 করে যাবে। পূর্ণ পর্ব 4 হবে, অপূর্ণ পর্ব সেটা 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, সেটা আলাদা ব্যাপার। আর স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে রুদ্ধদলও এক মাত্রা হবে
মুক্ত দলও এক মাত্রা হবে। তাহলে দেখ তো 4 করে গেছে, গুণ মাত্রাগুলো এবার। বাচ্চা করে আছে। আর কিছু করার দরকার আছে? তাহলে দেখ, প্রথম মাপ 4 মাত্রার পূর্ণ পর্ব, দ্বিতীয় 4 মাত্রার পূর্ণ পর্ব, তৃতীয় 4 মাত্রার পূর্ণ পর্ব, শেষে 2 মাত্রার অপূর্ণ পর্ব। টুকরা। তাহলে এখানে আমরা সাইডে লিখে দিই 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 2। বুঝতে পারছিস খেলা কোথায়? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ইয়াপর যদি মনে কর, ইয়াপর যদি মনে কর, যদি মনে কর কথার কথা বলছি, এটা অক্ষরবৃত্তর কথা বলছি। অক্ষরবৃত্ততে সবসময় কি হয়, একটা শব্দের যুক্ত অক্ষর যেটা, একটা শব্দের আদি অক্ষর যেটা থাকে, সেখানে এক মাত্রা হয়, রুদ্ধ অক্ষর থাকলেও এক মাত্রা, মধ্যতে যদি হয় সেটাও এক মাত্রা, আর অন্তে যদি হয় তাহলে সেটা 2 মাত্রা। তাহলে দেখ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, তো শব্দ। তাহলে এখানে আগুন, গুণ, দেখ এই শব্দটা শেষ রুদ্ধ অক্ষর, তাই তো, শেষ তো, কি না? তাহলে এখানে 2 মাত্রা পাবে। কথার কথা বলছি, যদি অক্ষরবৃত্ত করতে চাই, কিন্তু তো হবে নাই, কারণ অক্ষরবৃত্ত হচ্ছে 8 যুক্ত 6 8 যুক্ত 10, 8 মাত্রার পূর্ণ পর্ব হইতে হবে, নাহলে 10 মাত্রার পূর্ণ পর্ব হইতে হবে। স্বরবৃত্ত হলে 4 মাত্রার পূর্ণ পর্ব হইতে হবে। বুঝতে পারছিস বিষয়টা? তাহলে তুই দেখ, এই আর মাপটা দেখ না, সেট সেট 4 4 যাচ্ছি। তাহলে এই যে জ্যোতি, এই যে হ্রস্ব জ্যোতি, এই হ্রস্ব জ্যোতি বার করতে পারলে পর্ব পাই যাব, পর্ব পাই গেলে মাত্রা গণনা করে দিব, দেন আমরা কি করব, মাত্রা গণনা করে সেট সেট বসিয়ে দেব, ব্যাস ছন্দ হয়ে গেল। তোদেরকে অত কিছু জানার দরকার নেই, তোরা শুধু এখন এই সেটটা বার কর। এই সেটটা বুঝতে পারছিস মোটামুটি? এই সেটটা তো ধরা যাচ্ছে, কোথায় কি তৈরি হয়েছে সেটা তো বুঝতে পারছিস। তাহলে অর্ধজ্যোতির থেকে কম কে নিল? গুড। কোথায় লেখা আছে রে? হ্যাঁ, এখানে দেখ লেখা আছে, এখানে পড়ে দিবে নিচে গিয়ে। মনে রাখতে হবে, হ্রস্বজ্যোতি বা লঘুজ্যোতি থেকে তৈরি হয় পর্ব। পর্ব কাকে বলে? পদ্যের আরম্ভ থেকে লঘুজ্যোতি পর্যন্ত। পদ্যের আরম্ভ থেকে কোথা পর্যন্ত? লঘুজ্যোতি বা হ্রস্বজ্যোতি পর্যন্ত। কিংবা আর এক হ্রস্বজ্যোতি থেকে আর এক হ্রস্বজ্যোতি, কিংবা ওই হ্রস্বজ্যোতি থেকে আরেক, কিংবা শেষ হ্রস্বজ্যোতির আগে থেকে পূর্ণজ্যোতি পর্যন্ত যে ধ্বনি প্রবাহ, সেটাকেই বলা হচ্ছে আমাদের এক একটা পর্ব। দেখ সুন্দর এখানে লেখা আছে, পড়লি। পদ্যের আরম্ভ থেকে লঘুজ্যোতি পর্যন্ত বা লঘুজ্যোতির পদ থেকে অর্ধজ্যোতি পর্যন্ত। এখানে তো অর্ধজ্যোতি আছে রে, আছে তো। আমি এখানে তোদেরকে পূর্ণজ্যোতি বুঝাতে যাওয়ার জন্য আমি অর্ধজ্যোতি দিনে, কারণ আমাকে সেট সেট বার করতে হবে, আমাকে ছন্দের সময় অর্ধজ্যোতি আমি দেখবো না, অর্ধজ্যোতি আমি দিব না। আমি শুধু আমি জাস্ট এই পর্বগুলো বার করবো, শুধু আমি লঘুজ্যোতিগুলো বার করবো। বুঝতে পারছি কি বলছি? কিন্তু এখানে তো অর্ধজ্যোতিটা আছে, এখানে তো অর্ধজ্যোতিটা আছে, অবশ্যই আছে। আছে কি নেই বল? তোকে যদি মনে কর এখানে অর্ধজ্যোতি দিতে হয়, তাহলে আমি এখানে দিব একটা, এখানে তখন আমি এইটা না দিয়ে অর্ধজ্যোতি দিব, এখানে আমি এটা দিব, এটা দিব, এটা দিব, এটা দিব, যদি আমাকে দেখাইতে বলে। আর যদি মনে করো এই লাইনটা দিয়ে দিল, এটা দিয়ে নিয়ে বললো তোমরা শুধু হ্রস্বজ্যোতি নির্ণয় করো, তাহলে কি হবে? আমি সেট সেট বার খাই নিব, এরকম ভাবে বটে কি না? তখন কি তুমি এখানে দালালি করে এটা দিতে পারবে? তোমাকে বলা হলো হ্রস্বজ্যোতি, দিতে পারবে না। তাহলে কি হলো? তাহলে কবিতা শুরু থেকে এক পূর্ণজ্যোতি পর্যন্ত, সরি, কবিতা শুরু থেকে হ্রস্বজ্যোতি পর্যন্ত, কিংবা হ্রস্বজ্যোতি থেকে অর্ধজ্যোতি পর্যন্ত, কিংবা অর্ধজ্যোতি থেকে পূর্ণজ্যোতি পর্যন্ত যে ধ্বনি প্রবাহ, সেটাই হচ্ছে এক একটা পর্ব। দেখ এখানে লেখা আছে, সুন্দর করে পড়ে নিবি। পদ্যের আরম্ভ থেকে লঘুজ্যোতি পর্যন্ত বা হ্রস্বজ্যোতি পর্যন্ত, বা লঘুজ্যোতির পর থেকে অর্ধজ্যোতি পর্যন্ত, অথবা অর্ধজ্যোতি থেকে লঘুজ্যোতি পর্যন্ত, কিংবা লঘুজ্যোতি থেকে পূর্ণজ্যোতি পর্যন্ত যে ধ্বনি প্রবাহ, ছন্দের পরিভাষায় সেটাই বলা হচ্ছে কি পর্ব। মানে একটা একটা সেট পাবি তো, বুঝতে পারছিস তো? সেখানে অনেকগুলো পর্ব নিয়ে একটা চরণ গঠিত হতেই পারে, 5টা 6টা 7টা নিয়ে গঠিত হতেই পারে। অস্বাভাবিকের কোনো কারণ আছে কি বল? কারণ আছে কি অস্বাভাবিকের? নাই। তাহলে আমরা কবিতার শুরু থেকে আমরা জটাই হ্রস্বজ্যোতি পাবো, সেই এক একটা হ্রস্বজ্যোতি কি গোটা হাতিটা পাইরাইলেও শেষে বলছে রামের মা সীতা। লে শুন গাদাগুলো, ওইদিকে স্যার ঠিকই খেয়াল আছে, কিন্তু এটা বলছে না। অর্ধজ্যোতি পর্যন্ত
কবিতার শুরু থেকে অর্ধজ্যোতি পর্যন্ত বা এক অর্ধজ্যোতি থেকে আর এক পূর্ণ পর্ব পর্যন্ত, সেটা হচ্ছে একটা পদ। ওকে। আর যদি বলা হয় কবিতার আরম্ভ থেকে এক হর্ষজ্যোতি পর্যন্ত, কিংবা ওই হর্ষজ্যোতি থেকে অর্ধজ্যোতি পর্যন্ত, কিংবা তারপরের হর্ষ থেকে পূর্ণজ্যোতি পর্যন্ত, ওই যে এক একটা যে হর্ষজ্যোতি আমরা যেগুলো পাবো সেগুলা কি এক একটা পর্ব। ওকে, ক্লিয়ার? তারপরে তো আরো পড়াবো রে, এই যে পর্ব কাকে বলে, পর্বাঙ্গ কাকে বলে, অতি পর্ব কি, পর্বের আরো ভাগ আছে, ঠিক আছে? পূর্ণ পর্ব, অপূর্ণ পর্ব, অতি পর্ব, সেগুলা ধীরে ধীরে করতে হবে। তাহলে বল, এটা ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার? হর্ষজ্যোতি ক্লিয়ার হবে। এরপর উপজ্যোতি। উপজ্যোতি তাহলে কি হইলো? পূর্ণজ্যোতির থেকে কম অর্ধজ্যোতি, অর্ধজ্যোতির থেকে কম হর্ষজ্যোতি, হর্ষজ্যোতির থেকে তাহলে কম কে হবে? উপজ্যোতি। তাহলে দেখ, প্রথমে কি পালি? পুরা বাঁশটা লিলি, এই পুরা বাঁশটা জুড়ে হইলো পূর্ণজ্যোতি, মাঝটা হইলো ভাই আমার কে? অর্ধজ্যোতি। উয়ার থেকে একটা সেট কে হইলো হর্ষজ্যোতি। পড়ে থাকলো কে? শব্দগুলা পড়ে থাকলো, তো পড়ে তো থাকলে শব্দগুলা, এইটা পুরো একটা সেট। এইখানে কে পড়ে আছে? দুটা শব্দ পড়ে আছে, তো ওই দুটা শব্দের মাঝে যে গ্যাপ আছে সেটাই হচ্ছে উপজ্যোতি। একটি শব্দের সাথে আর একটি শব্দের মধ্যে উচ্চারণের যে বিরাম তাকে বলা হয় উপজ্যোতি। আরে ভাই, এই যে ঢেউগুলা, সমুদ্রের ঢেউগুলা দেখতে মনে হয় একই রকম আসছে, কিন্তু গ্যাপ তো আছে, আছে না গ্যাপ? তাহলে ওই যে দুটা সমুদ্রের মাঝে যে গ্যাপ থাকে, ঠিক সেই রকম ভাবেই এখানে দুটা শব্দের মধ্যেও কিন্তু গ্যাপ আছে। একটা শব্দের পর যদি আমরা একটু হলেও না দাঁড়াই, তাহলে আমরা দ্বিতীয় শব্দতে যেতে পারবো না। চন্দ্র যখন একটু হলেও আছে কোথাও না কোথাও গ্যাপ, তাহলে একটি শব্দের সাথে আর একটি শব্দের উচ্চারণের যে বিরতি সেটাই হচ্ছে কি? উপজ্যোতি বা উপপর্বজ্যোতি। বুঝতে পারছিস? এটা ছাড়ে দে, উপজ্যোতি মনে রাখ, বা উপপর্বজ্যোতি, এটাকেও একটা উপপর্ব হিসাবে ধরা হয়। ঠিক আছে? ওকে। পূর্ণ পর্ব, অপূর্ণ পর্ব, অতি পর্ব, উপপর্ব। তাহলে দেখ, চন্দ্র যখন, আর এই যে উপজ্যোতির চিহ্ন দেওয়া হয় কোলন, দুটা বিন্দু। বুঝা গেল? তাহলে দেখ, আমাদের নর্মাল বিষয়, চন্দ্র যখন মাঝে দিয়ে দেবো, অস্ত গেল মাঝে দিয়ে দেবো, তখনও রয়েছে মাঝে দিয়ে দেবো। রাতির পর আর কেউ আছে? পূর্ণ দিয়ে দেবো দুটার মাঝে, অলস নয়ন দুটার মাঝে, মেলিচে রক্ত দুটা দিয়ে দেবো, আর যে ওর প্রিয় খাদ্য ভাত দিই, আর নাই ওইদিকে কিছু। বুঝলো? বুঝতে পারছিস? যে কোনো জিনিস চলে আসবে, হ্রস্ব যদি বারকান দিতে পারলিস, তারপরে যে যে শব্দগুলো থাকবে মাঝটাই আমরা সুন্দর করে শব্দের মাঝে মাঝে দুটা বিন্দু দিয়ে দিব, আর সাইডে লিখিয়ে দিব উপজ্যোতি। হলো? পুরাইলো? এটাই কিছু আছে কি? নাই। তাহলে পড়ে থাকছে কে? সবার ছোট ভাই, সেটা হচ্ছে অনুজ্যোতি। তাহলে কে পড়ে থাকলো রে ভাই? এখানেও যদি আমি একটা মারি দিই, তাহলে পড়ে থাকলো কে? একটা শব্দ, একটা শব্দ এইখানে থাকলো, তাহলে ইয়ার মাঝে তো একটা গ্যাপ আছে। চন্দ্রটা কি দিয়ে তৈরি হয়? দুটা দল নিয়ে, চন্দ্র, তাই তো? তাহলে এখানে কটা দল আছে চন্দ্রের মধ্যে? দুটা দল। দলের মধ্যে যে গ্যাপ, একটা শব্দের দলের মধ্যে যে গ্যাপ, যদি একটাই দল হয় তাহলে কোনো গ্যাপ নাই, যদি দুই বা ততোধিক দল নিয়ে একটা শব্দ গঠিত হয়, সেই দলের মাঝে যে গ্যাপ, আরে বাড়ি বানাচ্ছি, একটা ইটের পরে তো আরেকটা ইট, একটা ইটের পরে আর একটা ইটের মাঝে তো গ্যাপ আছে রে ভাই, আছে তো? তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এখানে। তাহলে এই যে একটা শব্দের মধ্যে যে দল আছে, এই যে এই জায়গাটা এইখানে একটু মনে রাখবি, এখান থেকে কিন্তু আমরা উপপর্ব পাই। হ্যাঁ, উপজ্যোতি থেকে উপপর্ব পাই বা পর্বাঙ্গ এটাকে বলা হয়। ঠিক আছে? পর্বের অঙ্গ। তাহলে উপজ্যোতি থেকে আমরা পর্বাঙ্গ পাই। বুঝতে পারছিস? পর্বের অঙ্গ বা উপপর্ব। হ্যাঁ, পর্ব আর উপপর্ব মানে সেম জিনিস তো, পর্বাঙ্গ পর্বের অঙ্গ, তাই তো? এটা যদি একটা পর্ব হয়, তাহলে এটা কি ইয়ার একটা পর্বের অঙ্গ? তো নিশ্চয়ই অঙ্গ, হোক কি না? পর্বের অঙ্গ তো রে, তো মানে উপপর্ব। তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি? আমরা পূর্ণজ্যোতি থেকে পাচ্ছি পংক্তি বা চরণ, আমরা অর্ধজ্যোতি থেকে পাচ্ছি পদ, তাই তো? আমরা হ্রস্বজ্যোতি থেকে পাচ্ছি পর্ব, আমরা উপজ্যোতি থেকে পাচ্ছি পর্বাঙ্গ বা উপপর্ব, আর তারপরে দেখ পড়ে আছে অনুজ্যোতি। অনুজ্যোতি মানে কি? একটা শব্দের মধ্যে দল,
তাহলে অনুজ্যোতি থেকে আমরা কি পাবো? দল পাবো। সেই জন্য ইয়াকে দল জ্যোতি বলা হয়। এই উপজ্যোতির পরেও একটি জ্যোতি আছে যার নাম অনুজ্যোতি। একটি শব্দের মধ্যে অবস্থিত একটি দলের সাথে অন্য দলের উচ্চারণের যে বিরাম সেটাকে বলা হয় অনুজ্যোতি। এইটাকে চিহ্ন দেওয়া হয় একটা বিন্দু। বুঝতে পারছিস? তাহলে আমাদেরকে এখানে দল বিশ্লেষণ করতে হবে, নাইলে হবে না। দেখ, চন্দ্র, চন্দ্র প্রথমে চয়ের, তারপরে দ্র। চয়ের দন্তনটা কি আমরা দেখতে পাচ্ছি? পাচ্ছি না। আমরা তো এইখানেই চন দিব, তারপরে দ্র দিব না, হয় কি না? তাহলে মাঝে বিন্দু। যখন, জয়ের পরে বিন্দু, তারপরে খন। অস্ত, এর পর বিন্দু, তারপর দন্ত সহিত গেল, বুঝলো? তখন তিনটা মুক্ত দল, তখন রয়েছে তিনটা মুক্ত, রয়েছে রাতি, রাতির মাঝে। বুঝতে পারছিস খেলা কোথায়? পূর্ব মাঝে, দিকের মাঝে, অলস, মানে যেখানে যেখানে আমরা এক একটা দল পাবো পট করে ওইখানে একটা আমরা বিন্দু দিই। বুঝতে পারলি সেটা কি? সেটা হচ্ছে অনুজ্যোতি। তাহলে এইটার পুরাটা দেখ, এইটা ভালো করে তোরা এই লাইনটা মনে রাখবি, মুখস্থ করে রাখবি এইটা। আর এইটা পরীক্ষাতে যদি জ্যোতি সম্পর্কে আসে তাহলে পুরাটা করে নিয়ে এরকম ভাবে দেখাই দিবি, বুঝলি? তাহলে কি হলো? দেখ, চন্দ্র যখন ষষ্ঠজ্যোতি, দেখ এখানে মধ্যজ্যোতি কিন্তু দিয়া আছে, দেখ পুরা লাইনটা আছে তো। চন্দ্র যখন অস্ত গেল তখনও রয়েছে রাতি, পূর্ব দিকের অলস নয়ন মেলিছে রক্ত ভাতি। ঠিক আছে? তাহলে চন্দ্র যখন অস্ত গেল তখনও রয়েছে রাতি। এখানে আমরা স্টপ হইলাম একবার। আরো ওয়েট, আর হবে নি ওখানে, বুঝতে পারিস? আমি ল্যাপটপ থেকে আসছি, হ্যাঁ? শুনতে পাচ্ছিস রে তোরা? আমি ল্যাপটপ থেকে আসছি, ওয়েট, হ্যাঁ, ওয়েট এ সেকেন্ড। দেখ, তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণজ্যোতি, তাই তো? আমরা যখন একটা চরণ উচ্চারণ করছি সেই চরণের শেষে যে সম্পূর্ণ বিরতিটা লিখছি সেটাকে আমরা কি বলছি? পূর্ণজ্যোতি বলছি, তাই তো? এরপরে পূর্ণ কম যেটা আমরা লিখছি সেটাকে আমরা কি বলছি? অর্ধজ্যোতি বলছি, তাই তো? আর অর্ধজ্যোতি থেকে যেটা কম সেটাকে আমরা কি বলছি? হ্রস্বজ্যোতি বলছি, তাই তো? হ্রস্বজ্যোতির থেকে যেটা কম সেটাকে আমরা কি বলছি? উপজ্যোতি বলছি, তাই তো? মানে দুটো যেটা আছে বিরতিটা, উপজ্যোতির চিহ্ন এইটা তোরা দেখতে পাচ্ছিস, দুটো বিন্দু, হ্যাঁ, বা কোলনের পারা। আর এই যে উপজ্যোতির পরে যে ছোটটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অনুজ্যোতি, মানে যেটা যে বিন্দুটা, যেটা দুটা দলের মাঝে, যেটা একটা শব্দের মধ্যে যে দল আছে, একটা যদি দল থাকে তাহলে হবে নাই, দুই বা ততোধিক দল নিয়ে যদি একটা শব্দ গঠিত হয় তখন তার মাঝে অনুজ্যোতিটা আসে, নাহলে কিন্তু আসবে না। বুঝতে পারছিস? তাহলে যদি আমাদেরকে পুরাপুরি এই লাইন দুটা আমরা নেওয়ার পরে আমরা যদি এখানে জ্যোতি নির্ণয় করি তাহলে আমরা কি করব? প্রথমে এই একটা চরণের শেষে আমরা ক দাঁড়ি দিব? দু দাঁড়ি দিব। ক্লিয়ার? দু দাঁড়ি মানে পূর্ণজ্যোতি। তারপরে আমরা কি দেখব? অর্ধজ্যোতি দেখব। তাহলে পুরাটা আরো পড়বো। পূর্ণজ্যোতি থেকে কম, চন্দ্র যখন অস্ত গেল তখনও রয়েছে রাতি, তাহলে অস্ত গেল। এখানে উল্টানোটি, উল্টানোটি বলতে অর্ধজ্যোতি। ইয়ারপর আমরা কি দেখবো? ইয়ারপর সেটটা দেখবো, কোথায় কোথায় সেট আছে, অর্থাৎ হ্রস্বজ্যোতি। চন্দ্র যখন অস্ত গেল, যেহেতু আমরা পূর্ণজ্যোতি দিয়ে অর্ধজ্যোতি দিয়েছি তাহলে আর এখানে আর আমরা এখানে চিহ্নটা দিতে পারবো না, তাই তো? তখনও রয়েছে, এখানে দেব রাতিটার পর একটা। তবে দেখ, পূর্ব দিকের কাটিল অলস নয়ন, অর্ধজ্যোতি পড়ে আছে, মেলিচে রক্ত, এখানে একটা হ্রস্বজ্যোতি দেবো, ভাতি গেল। আর তারপরে এই যে পূর্ব এবং দিকে, অলস এবং নয়ন, মেলিচ এবং রক্ত, এগুলো এগুলা সব কি? এগুলা সব কি? উপজ্যোতি, তাই তো? দুটার মাঝে আছে। বুঝতে পারছিস জায়গাটা তো? আর তারপরে একটা শব্দের দলের মধ্যে যেটা থাকে সেটা কি? অনুজ্যোতি। তাহলে তোদের প্রশ্ন হলো একটাই, তোরা আমাকে বল পূর্ণজ্যোতি দিয়ে কি অংশটা আমরা পাই? যেখানে পূর্ণজ্যোতি পড়ে সেখানে কি অংশটা পাচ্ছি? চরণ বা পংক্তি। যেখানে অর্ধজ্যোতি পড়ে, অর্ধজ্যোতি যেখানে পড়ে সেখানে আমরা কি পাচ্ছি? পদ। যেখানে হ্রস্বজ্যোতি পড়ছে সেই এক একটা হ্রস্বজ্যোতি বলতে আমরা কি পাচ্ছি? পর্ব। গুড। ইয়ারপর ওকে, ইয়ারপর উপজ্যোতি থেকে আমরা কি অংশটা পাচ্ছি?
পর্বাঙ্গ বা উপপর্ব। ইয়াপর বল আমরা অনুযতি থেকে কোন অংশটা পাচ্ছি? দল। ক্লিয়ার জায়গাটা বাবুরা? ক্লিয়ার তো? এইবারে তোদেরকে এই কাজটা করতে হবে, তোরা করতে পারবি? হ্যাঁ পারবি তো? এইটা তোদের বাড়ির কাজ, এটা তোরা কিন্তু বাড়িতে করে নিয়ে আসবি, ঠিক আছে? লে তো বল, এইটা এইটা এই শেষেরটা বলতো। দাঁড়া, স্টপ 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 স্টপ। প্রথমে বল ইয়ার পূর্ণজ্যোতি কোথায় পড়বে? ইয়ার কটা পংক্তি আছে রে? ইয়ার কটা পংক্তি আছে? কটা পংক্তি আছে ইয়ার? দুটা পংক্তি আছে তো? কটা পংক্তি আছে, কটা টোটাল ইয়ার? তাহলে পূর্ণজ্যোতি কোথায় পড়বে? শেষে এইখানে। ওকে, এবার অর্ধজ্যোতি বল। তাহলে ভূতের মতন চেহারা যেমন এইখানে, এইখানে ভূতের মতন চেহারা যেমন নির্বোধতি ঘোর, যা কিছু হারাই গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর, তাই তো? ওকে, এখানে পড়বে। সবাই বুঝতে পারছিস তো রে? বুঝতে পারছিস তো? এবার হ্রস্ব যদি খুঁজে বার করে, এটা হচ্ছে মেন। কোথায় কোথায় পড়বে বল? হুম, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে একটা বাঁশ দিয়ে দিলি তোদেরকে। দাঁড়ানো রে, এখানে একটা বাঁশ দিয়ে দিলি, বাঁশটা টুকরা কর। ভূতের মতন একটা বললিস, চেহারা যেমন একটা বললিস, নির্বোধতি ঘোর টুকরা, ঘোর টুকরা, যা যা কিছু যা কিছু যা কিছু হারায়, দাঁড়া, যা কিছু যা কিছু হারায়, এইখানে হবে যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। দেখো যদি আমরা বলি যা কিছু, এইখানে যদি স্টপ করি, তারপরে কেমন লাগছে শুনতে? যা কিছু হারাই গিন্নি বলেন, ভাল লাগছে শুনতে? তাহলে এটা কি হবে? যা কিছু হারাই একটা, গিন্নি বলেন একটা, কেষ্টা বেটাই চোর। বল হচ্ছে তো? এখানে পার্থক্যটা আছে, এটা পড়ে নিবি। হ্যাঁ, এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মুখস্থ করে রাখবি। 5টা দিয়ে আছে, পরীক্ষাতে আসবে, আসার চান্স 99.9%। বলবো না, কারণ আমার দিয়া কোনো কিছু আসে নাই, ঠিক আছে? এটা মুখস্থ করে রাখবি বাবুরা ভালো করে। হ্যাঁ, দেখ সুন্দর করে এখানে লেখা আছে অর্থ পরিস্ফুটনের জন্য, আর এখানে শ্বাস গ্রহণের জন্য বা ছন্দজ্যোতির জন্য, ছন্দের খাতিরে যাবে, ঠিক আছে? এটা পড়ে নিবি সুন্দর করে, এটা বলার কোনো দরকার নেই। ওকে, এটা হচ্ছে ছেদ আর জ্যোতির পার্থক্য, মুখস্থ করবি। হ্যাঁ, কি প্রবলেম হচ্ছে একটু বলো। মানে সেটটা খুঁজে বার করতে পারছো না, তাই তো? দেখো তোমাদেরকে আমি বলে রাখি, এই যে পরীক্ষার সময় আমাদেরকে এইটুকুনি জেনে রাখো যে যে হ্রস্বজ্যোতি হচ্ছে সব থেকে কম, যেখানে আমরা থামবো। অনুজ্যোতি এবং উপজ্যোতি নিয়ে আমাদের কোনো কাজ নেই। যদি আমাদের আসে, তাহলে আমরা যেমন দেখাতে পারি অনুজ্যোতি আর উপজ্যোতি তোরা সবাই পারবি, তাই তো রে? দুটা দলের মাঝে মাঝে ফুটফুট দিয়ে দিব, মানে দুটা শব্দের মাঝে মাঝে, হ্যাঁ কি না? আর অনুজ্যোতিটা আমরা একটা শব্দের যতগুলা শব্দ থাকবে, প্রত্যেকটা শব্দের আমরা দল বার করে নিয়ে ওই মাঝে মাঝে দিয়ে দিব। এই দুটাকে নিয়ে তো কোনো সমস্যা নাই, তাই তো? করে হ্রস্বজ্যোতি বার করতে গেলে তোকে ভালো করে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? মানে কবিতাটা কবিতার মতো করে পড়তে হবে। কবিতাটা যদি কবিতার মতো করে পড়িস, ছন্দের নিয়মকে অনুসরণ করে যদি পড়িস, তাহলে তোরা সুন্দর ফট 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 ধরে নিতে পারবি। বলতো দেখ, হাজার হাজার বছর কেটেছে, কেহ তো কহেনি কথা। বল, কে বললি বাবু? কে ছিলিস? কার অসুবিধা হচ্ছিল বললি? ঋতু।
বল ঋতু, ভালো করে শুন। হাজার হাজার বছর কেটেছে কেহ তো কহেনি কথা। ঠিক আছে, এটাকে ভালো করে পড়, দেখ সেটটা খুঁজে বার কর। হাজার হাজার বছর কেটেছে কেহ তো কহেনি কথা, দেখ পাচ্ছিস? হাজার হাজার বছর কেটেছে কেহ তো কহেনি কথা, দেখ বুঝতে পারছিস? সেটটা খুঁজে পাচ্ছিস? হাজার হাজার বছর কেটেছে কেহ কথা, ভ্রমর ফিরেছে মাধবী কুঞ্জে, তরুরে ঘিরেছে লতা। দেখ পুরা বাঁশটা, হাজার হাজার বছর কেটেছে কেহ তো কহেনি কথা, পুরা বাঁশ যখন টুকরা করব, হাজার হাজার একটা সেট, বছর কেটেছে একটা সেট, কেহ তো কহেনি একটা সেট, কথা টুকরা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, দেখ হাজার বছর ধরে একটা সেট, আমি পথ হাঁটিতেছি একটা সেট, পৃথিবীর পথে একটা সেট। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি। দেখ এই জগতে হাই একটা সেট পাচ্ছিস, সেই বেশি চাই একটা সেট পাচ্ছিস, আছে যার ভুরি ভুরি, আছে যার ভুরি একটা সেট, দেন ভুরি। আচ্ছা যদি এটাকে এরকম বলিস, এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি, হবে? ভাল লাগছে শুনতে? লাগছে? যদি আমরা যদি এটা এরকম ভাবেই বলি, এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি, ভাল লাগছে? তাহলে ভালো কোনটা লাগছে? এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি। দেখ আমরা এই ভুরি ভুরিটা একসাথে বলি না, আমরা কি এরকম বলি? এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, এরকম বলি? ভুরি ভুরি আমরা কি বলি? এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি। তাহলে ভুরি একটা, টুকরি একটা। রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধন চুরি। সেট খুঁজে পাচ্ছিস? আরো দেখ, বাঙালির হিয়া অমিয় মিথিয়া, নিমাই ধরেছে কায়া। বাঙালির হিয়া একটা সেট, অমিয় মিথিয়া একটা সেট, নিমাই ধরেছে একটা সেট, কায়া একটা সেট। ছেড়ে দে। আমাদের ছোট নদী ছোট আঁকে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাঝে তার হাঁটু জল থাকে। লে তো বার কর এটা, সেট সেট বার কর। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, সেট বার কর একটা। গুড গুড, সুন্দর। হ্যাঁ, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, ব্যাস সেট সেট পালিস। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমরা যদি এইটাকে এরকম করে বলি, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, ভাল লাগছে? জীবনে লাগবে না। তাহলে আমাদেরকে ছন্দটা খুঁজতে হবে, ছন্দটা খুঁজতে পারলে এই যে সেট, এই যে একটা মাপ, এই মাপ ছন্দটাকে আমাদের কি করে, কানে শ্রুতি মধুর করে এবং মনের মধ্যে রসের সঞ্চার ঘটায়, তখনই সেটা ছন্দ হয়ে যায়। বুঝলি ঋতু? ওকে ওকে, এটা একটু ভালো করে প্র্যাকটিস কর, যার যেখানে অসুবিধা হবে আমাকে বলবি। নেক্সট ক্লাস আমাদের হয় আশা করি পর্ব শুরু হতে পারে, ঠিক আছে? পর্ব এবং পর্বাঙ্গ। চল তাহলে আজকের মতো এত দূর, হ্যাঁ? গুড নাইট সকল, ভালো করে পড়, ভালো থাকিস। চল গুড নাইট, বেরিয়ে সকলে। হ্যাঁ হ্যাঁ।